প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটসের আরো একটি আনকোড়া এপিসোডে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, শুনছেন ঢাকা FM 90.4। আর সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটি যারা শুনছেন তাদের প্রতি আরো একবার কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি পর্ব। আজকের সিক্রেটসটি অনেকভাবেই ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ আজকের সিক্রেটসে যে সিক্রেটসটি রিভিল হবে বা যতগুলো সিক্রেটস রিভিল হবে সেটা এক অর্থে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে কিংবা মিডিয়াতে আমি জানি না যে এই বিষয়টা নিয়ে এর আগে এত ইন ডিটেলে কেউ গিয়েছে কিনা আমরা ঠিক জানি না। তো সেই অর্থে সিক্রেটস ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমরা বলবো। তবে আমরা ঠিক এই অনুষ্ঠানটিকে বা এপিসোডটাকে ক্রেডিট হিসেবে দেখতে চাই না। আমরা দেখতে চাই এই জায়গাটি থেকে যে দুটো জায়গা। একটা হচ্ছে যে সিক্রেটস অনুষ্ঠানে এইরকম একজন এসে তিনি তার নিজের জীবনের ঘটে যাওয়া ভয়াবহতম সিক্রেটসগুলো রিভিল করবেন। সুতরাং তিনি আস্থার জায়গা থেকে এই অনুষ্ঠানটিকে বেছে নিয়েছেন, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে যারা ইন্টারনেটে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন, ইন্টারনেটকে অনেকভাবে ব্যবহার করবার চেষ্টা করেছেন পজিটিভলি বা নেগেটিভলি, কিংবা করার সম্ভাবনার মধ্যে রয়েছেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি গলার মালা হওয়া উচিত। আমি প্রথমে এই ধরনের কথা বলে নিচ্ছি এই কারণে যে আজকের এই অনুষ্ঠানটি যাতে আপনারা সবাই শোনেন। কে রয়েছে আমার সঙ্গে পরিচিত হবার আগে বরাবরের মতোই বলবো, সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, যেই থিমটা বাজিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যদি আপনি মনে করেন যে আপনার সিক্রেটসগুলো কিংবা আপনার অপরাধগুলো কিংবা আপনার ভুলগুলো মানুষের সামনে নিজের পরিচয় কিংবা গোপনে কিংবা ছদ্মনামে যেভাবেই হোক না কেন আনলে লোকের উপকার হবে, মানুষের উপকার হবে, যাতে করে আপনার মতো ভুল কিংবা অপরাধের দিকে কেউ না যায় উইথ আপনার পরিণতি সহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আপনার পরিচয়টা প্রথমে আমাদের জানতে হবে, তো নাম দিয়ে জানতে চাই যে আসলে নামটা কি। আচ্ছা, আমার নাম আবির, আমি ঢাকায় থাকি। বলতে গেলে ঢাকায় আমি জন্ম এবং বড় হওয়া। জি, এবং বয়স এই মুহূর্তে কত? আমার জন্ম 16 ডিসেম্বর, তো সে অর্থে আমি গত 16 ডিসেম্বরে 28 ওভার হয়েছে, 29 চলছে আর কি। ওকে, আর আনম্যারিড? হ্যাঁ, আনম্যারিড। ফাইন। এবং যতদূর আপনাকে দেখে আমার যেটা মনে হচ্ছে যে মোটামুটি আপার মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আপনি। হ্যাঁ। ওকে, প্রিয় শ্রোতা, আমরা যদিও কোনোভাবে ক্লাসিফাইড করি না, কিন্তু গল্প বোঝানোর জন্যে, গল্পের পুরো ভেতরে ঢোকার জন্যে আমরা একটু ওনার ফ্যামিলি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করছিলাম শুরু থেকে। আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি যেই ইটস আ ওয়ান কাইন্ড অফ ক্রাইম অফকোর্স, যেই ঘটনা আজকে সিক্রেটসে রিভিল করতে যাচ্ছেন, এটা আপনি কেন করতে যাচ্ছেন? এটা আমি আসলে করতে যাচ্ছি এই কারণে যে আমি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার রিলেটিভ, আমার জন্য ফ্যামিলি থেকে শুরু করে আমার আশেপাশের লোকজন সবাই ভিকটিম। রাইট। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না যে আদার্স কেউ, অন্য কোনো ফ্যামিলির ছেলে বা কোনো সন্তান, আমার বাবা মা যেন আমার জন্য কষ্ট পাইছে, তো তারা এইভাবে না পাক, মানে ফ্যামিলিকে কষ্টটা না দিক। ফ্যামিলিকে কষ্টটা না দিক। কতটা ভয়াবহ হতে পারে আজকের এই এপিসোডটা, সেটা আপনারা যদি 2 ঘন্টা আমাদের জন্য ব্যয় করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, একেবারে আপনার বড় হয়ে ওঠা ছোটবেলা থেকে। কারণ আমরা মনে করি যে একজন মানুষ
যিনি অপরাধ করেন তিনি রাতারাতি অপরাধী হন না, তার জন্য ফুয়েলের প্রয়োজন হয়, তার জন্য একটা রাস্তার প্রয়োজন হয়, এবং সেটা হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ড। তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। আচ্ছা, কিপ্রিয়া ভাই যেটা বললেন, হ্যাঁ আমি ওইরকম ফ্যামিলিতেই বড় হয়েছি। তো ছোটবেলার থেকে আমি দেখি নাই যে আমার নাই বলতে কোনো কিছু নাই, এরকম কিছু নাই, এইভাবে আমার বড় হওয়া। তো আমার ফ্যামিলিতে আমি একমাত্র ছেলে, আমার একটা বড় বোনও আছে। তো বিয়ে হয়ে যায়। আপনার বাবা কি করতেন? আমার বাবা একটা বিজনেসম্যান ছিলেন। আমি যদি একটু জানতে চাই যে আপনি পড়াশোনা করেছেন কোথায় বা কোন সাবজেক্টে? আমি পড়াশোনা করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এবং নাম করা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে সিক্রেটস অনুষ্ঠানের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু বিষয় আজকে সিক্রেটস রেখেই আমরা কিন্তু এখানে ওনাকে উপস্থাপন করছি, সেটা ওনার সামাজিকতার কথা চিন্তা করে। আপনার গল্পের মূল মেসেজটা নেবেন, উনি কোথায় কাজ করে, কি করে না করে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। উনি খুব নাম করা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। হ্যাঁ বলুন, কোন সাবজেক্টে? হ্যাঁ, যে আমি ইংলিশে পড়াশোনা করেছেন। হ্যাঁ, কত সালে কমপ্লিট করলেন? 2013 গ্র্যাজুয়েশন কমপ্লিটটা হয়ে যায়। ওকে, একটু বেশি লাগে সেমিস্টার, হয়তো বা আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। পার্সোনাল বলতে আমি ওই দিকেই যাচ্ছি এখন। যেটা গ্র্যাজুয়েশন করতে আমার 2 সেমিস্টার একটু বেশি লাগে। কেন লাগে সেটাও আমি রিভিল করছি এখানে। ছোটবেলা থেকে শুরু করে আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত সবাই আমার প্রতি যথেষ্ট পরিমাণ ফেথ ছিল, কখনো হয়তো বা কারোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না, এতটুকু বিলিভ সবার মধ্যে আমি ক্রিয়েট করছিলাম। আমি যদি ঘটনাটাকে একটু ইলাবোরেট করি ভাবে, উইথ ইউর কাইন্ড পারমিশন, সেটা হচ্ছে উনি ওনার পার্সোনালিটিটাকে এমনভাবে ফ্যামিলির কাছে ওরিয়েন্টেড করেছেন যাতে করে ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার ছেলেটিকে আদর্শ ছেলে মনে করে, এবং যাকে দেখে বোঝার আসলে কোনো উপায় নেই যে সে এই রকম ভাবে বিপথে যেতে পারে। রাইট? হ্যাঁ। ওকে, সো উনি আসলে এটাই বুঝাতে চেয়েছেন। সো এনিবডি ক্যান ডু ক্রাইম, এনিবডি ক্যান ডু লাইক, এটা কি আপনার দ্বারা আসলেই সম্ভব হয়েছে? সো এটা যে কেউই করতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যেই খুব প্রবৃত্তি থাকে, এবং সিচুয়েশনালি সেটাকে সে ব্যবহার করবে কি করবে না সেটা তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি বলেছেন। হ্যাঁ বলুন, তারপর? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট হওয়ার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ইউনিভার্সিটি যেরকম আমার পরিচিত কোনো ফ্রেন্ড যারা ছিল ক্লাসমেট হিসাবে, সবাই আমার আননোনি, সবাই এক এক জায়গা থেকে আসছিল। ভর্তি হওয়ার পরে আমার কয়েকজন ফ্রেন্ড হলো, 3 জন ছিল মেয়ে ফ্রেন্ড আর 4 জন ছিল ছেলে ফ্রেন্ড। আচ্ছা। তো এইভাবে আমাদের সময়টা খুব ভালোই কাটছিল। 2 বছরের মাথায় আমার 2 জন ফ্রেন্ড, ওরা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে, ওরা ইংল্যান্ডে চলে যায়। তখন হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপটা ভাঙা শুরু করে। তো আমার গ্রুপটা ভাঙা শুরু করে। তো 2 জন চলে যাওয়ার পরে তখন আমার ফ্রেন্ড ছিল 2 জন, ওইখান থেকে একটা আমাদের হচ্ছে এক ফ্রেন্ডের বিয়েও হয়ে যায় এর মধ্যে। তো আমাদের গ্রুপটা ভাঙা শুরু করে। তো অ্যাট দ্য টাইম আমার হচ্ছে আরেকটা ফ্রেন্ড হচ্ছে হঠাৎ করে পড়ালেখা ছেড়ে দেয়। তো একটা টাইমে সবাই চলে গেল বলতে আমার যতগুলো ফ্রেন্ড ছিল ক্লোজ ফ্রেন্ড, ওরা সবাই যার যার জায়গায় চলে গেল। তো সেক্ষেত্রে আমি টোটালি একা হয়ে গেলাম। একদিকে ফ্রেন্ড হারালাম, একদিকে আমি আমার ব্যাচটাও হারালাম। হ্যাঁ, ব্যাচমেটরাও নাই। সেক্ষেত্রে আমার টোটালি একটা নতুন এনভায়রনমেন্টে, নতুন একটা পরিবেশে টোটালি আমাকে ক্লাস করতে হচ্ছে, ইউনিভার্সিটি যেতে হচ্ছে, এবং ওদের সাথে শিডিউল মিল না থাকাতে আমার হচ্ছে ওদের সাথে আমি দেখা হচ্ছে না। আচ্ছা। তো আমি টোটালি মানে কি বলে ওটাকে, চুপসে গেলাম। তারপর হচ্ছে যেটা হলো, আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে গেলাম। তারপরে আমি ইউনিভার্সিটি যাই না। তো আমার বাবা এটা নোটিস করতে পারে যে কেন ও কি হয়েছে, হঠাৎ করে এরকম ছেলে এরকম কেন হয়ে গেল। আমার আসলে ভালো লাগে না ইউনিভার্সিটি যাইতে। তো ভালো লাগে না বললে হলো নাকি, তুমি এখন কি করতে চাও? না, আমি এখন কি করব, আমি যাব, কিন্তু আমি চাচ্ছি একটু পরে যাই, সেমিস্টার ড্রপ দিব। আচ্ছা। বলতেছে না, সেমিস্টার ড্রপ দেবা কেন, তুমি যাও, কি সমস্যা হচ্ছে আমি দেখতেছি। বললো এখন ওই ঝগড়া যে মানে বাসায় থাকলে এই বাবা কথা শোনায়, তো ওই হিসাবে গেলাম। তার বাবাকে বললাম যে ঠিক আছে আমি যেতে পারি, যদি যেহেতু আমি সব ঘটনা খুলে বললাম যে আমার আসলে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, এখন যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, তো হিসাবে তুমি যদি আমাকে বাইক কিনে দাও তাহলে আমি যাব। ওকে। তো আমি ফিল করলাম যে হ্যাঁ, বাইক থাকলে অ্যাটলিস্ট আমার লনলিনেসটা একটু দূর হবে। তো হ্যাঁ, বাবা আমি একমাত্র ছেলে হিসেবে তারা কিনে মানে এই ধরনের যানবাহন কিনে দিতে চায় না অনেকেই, মানে বাইকটা অনেক রিস্কি হয়ে যায়। তারপরেও আমি অনেক জেদের বসেই কিনি আর কি, তাদের দিয়ে কিনাই। আমি প্রথমে বাইকটা ছিল আমার 8 টিয়ার বাইক কিনি আমি, এটা হলো সব কিছু সহ 2,15,000 টাকা মানে রেজিস্ট্রেশন খরচ। হ্যাঁ, অ্যাপাচি। তো কেনার পরে আমি ইউনিভার্সিটিতে আবার রেগুলার ওইভাবে যাইতে শুরু করলাম। তো আমার ইউনিভার্সিটি যাওয়ার পরে তখন যে সার্কেলটা হয়, মানে একটু হ্যাডামস টাইপের যে ইগুলা ফ্রেন্ড সার্কেল আমার সার্কেল হয়ে যায়। ওকে।
আপনি যে শব্দটা বলেছেন এটার সাথে আমি পরিচিত, বাট এইটা দিয়ে আসলে মানে কি ডোন্ট কেয়ার টাইপের এরকম ভাব মানে থাকে তাদেরকে? ওকে, মানে ইউনিভার্সিটি এক টাইপের ছেলে থাকে না যে বললাম না তোরে, পাত্তা দিলাম না তোরে, দিলাম না তোরে। তো ওই টাইপের ছেলেদের সাথে আমার মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ওদের সাথে আড্ডা দিতে দিতে আমি খুব মানে আবারও আগের মতো নতুন ফ্রেন্ড সার্কেল পেয়ে যাই, ওইভাবে চলতে থাকে। তো তখন একটা জিনিস লক্ষ্য করলাম হচ্ছে, আমাদের যখন সেমিস্টার পরীক্ষা হতো, মানে আমাদের হচ্ছে সেমিস্টারের টাকা পুরো ফি জমা দিয়ে দিতে হতো। বাসা থেকে যে টাকাটা জমা দিলে আমরা এক্সাম অ্যাটেন্ড করতে পারতাম। ওকে, ওদের কাছে ওই টাইমটাতে প্রচুর টাকা থাকতো। সত্যি কথা বলতে আমি যে ফ্যামিলিতেই বড় হয়েছি, মানে ইউনিভার্সিটির লাইফে যতটা থাকা দরকার আমার কাছে নর্মালি যেটা থাকা দরকার সেটা আমার কাছে থাকতো, কিন্তু এত টাকা আমার কাছে থাকতো না। 40,000 50,000 টাকা, এটা আমি ভাবতেও পারতাম না যে বাবারে চাইলে দিবে। হ্যাঁ, বাবা আমাকে চাইলে দিত, আমি যদি বলতাম যে আমাকে এটা কিনে দাও দিত। এত টাকা ক্যাশ আমার কাছে থাকতো না। তো আমি চিন্তা করতাম যে এত টাকা ওরা কোত্থেকে পাচ্ছে, আর এত টাকা ওর মানে ওদের মানে চলাফেরা বা ওদের দেখে গেট আপ দেখে বোঝা যাচ্ছে যে মানে অত ভালো ফ্যামিলির থেকে ওরা বিলংস করে না। রাইট। হ্যাঁ, তো কিভাবে ওরা এত টাকা, মানে সবার কাছেই যে গ্রুপটা প্রত্যেকের কাছে। ওকে, তো আমি যেহেতু ওদের সাথে নিউ, আমি আসলে ওইভাবে করতে পারতেছিলাম না, ওইভাবে মানে জিজ্ঞেস করতে পারছিলাম যে তুই টাকাটা কোত্থেকে পাস। এর মধ্যে একজন ছিল, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওর নামটা হচ্ছে রাজীব। ওকে, ওর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোরা এত টাকা কোত্থেকে ম্যানেজ করিস? ও বললো তোর লাগবে? হ্যাঁ লাগবে না কেন, কার না টাকা কার না লাগে, কি আজগুবি প্রশ্ন। হ্যাঁ, বলছে তুই সেমিস্টারে টাকা জমা দিচ্ছিস না? বললো যে তুই যদি টাকা জমা না দিয়ে এক্সাম দিতে পারিস তুই কি করবি? আমি অবশ্যই টাকা জমা দিব না, কে দিবে? তারপরে বললো চল তাইলে তুই এক কাজ কর, টাকা আনছিস? আমি বলছি না, টাকা তো আমাকে এক্সামের 2 দিন আগে দিবে, এখন তো দেন কয়েকটা, তাহলে আমার সাথে ওই দিন যোগাযোগ করিস। প্রিয় শ্রোতা, আমরা 2 মিনিটের বিরতি নেব এখানে। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজি কিবরিয়া, ঢাকা FM 90.4 এ সারা দেশব্যাপী। এখানে একটা কথা বলে নিই, আজকে যে সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে, পুরো বাংলাদেশের ইয়ুথ যারা আছেন, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়েন, যাদের প্রত্যেকের বাসায় একটা করে ল্যাপটপ রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে, যাদের জন্য ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক বেশি ইজি, তাদের জন্য আজকের এই এপিসোডটা আমি বলবো গলার মালা হওয়া উচিত, এবং অন্তত 100 বার চিন্তা করা উচিত যে এই ধরনের কাজ জীবনে কখন আপনি করবেন কিনা, বা যদি ভিতরে থেকেও থাকেন ওখানে আপনি স্টে করবেন কিনা, বা আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনি ধরনের কাজে যাবেন, তাহলেও আপনি সেই জায়গায় যাবেন কিনা। আজকের এই সিক্রেটস এপিসোডটা এতটাই ইম্পর্টেন্ট, এবং আমি আপনাকে বলবো যে আপনি একা যদি শুনে থাকেন, আপনি অন্তত আরো 10 জন ফ্রেন্ডকে বলেন যে আজকের এই সিক্রেটস এপিসোডটা রাতের ঘুম হারাম করে হলেও 2 ঘন্টা তারা যেন শোনে। যদি কোনো কারণে আপনি মিস করে ফেলেন, প্লিজ এখনই আপনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, এবং সাবস্ক্রাইব করলে যেটা হবে যে আমরা এই অনুষ্ঠানটি শেষ হওয়া মাত্র এই কন্টেন্টটা সেখানে আপলোড দেব, আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। DFM হচ্ছে ঢাকা FM। ওকে, এই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব যে বাটনটি আছে ওটা ক্লিক করে ডান পাশের যে বেল সাইন দেওয়া আছে নোটিফিকেশন, ওটা অন রাখবেন, এবং অবশ্যই যে কন্টেন্টগুলো আমাদের এখানে আসবে সেগুলো সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। ব্রেক নিচ্ছি মাত্র 2 মিনিটের। Secrets. Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা FM 90.4 সিক্রেটসে। আমি আছি আরজে কিবরিয়া, এবং আজকে এখানে সিক্রেটস রিভিল করছে আবির,
কথা না বাড়িয়ে আবিরের কাছে আমি আবারও ফিরতে চাই। ফাঁকে আপনাদেরকে বলছি, কোনো কিছু বলার থাকলে আপনারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM। পেজটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ওখানে আমাদের যাবতীয় পোস্ট আছে আজকের এই অনুষ্ঠান নিয়ে। প্লিজ ওখানে কমেন্টস করুন, কোনো কিছু যদি জানার থাকে আমরা আবিরকে জিজ্ঞাসা করতে পারি। ওকে আবির, আমরা যেখানটায় ছিলাম, কথা না বাড়িয়ে আবারও ফিরতে চাই। তো আপনাকে রাজীব বললো যে সেমিস্টার ফি না দিয়ে ওর কাছে যাওয়ার জন্য, বা সামথিং লাইক দিস, কি হলো? হ্যাঁ, ওই দিন আগে ও বাবার কাছ থেকে টাকা নিয়ে এক্সামের আগের দিন আমি টাকা জমা দিয়ে দেবো ইউনিভার্সিটিতে। ওকে বললাম যে হ্যাঁ আমি তো টাকা পেয়ে গেছি, তো এখন কি করব? কয় তুই ইউনিভার্সিটি চলে আয়, আমি দেখতেছি বিষয়টা। আমি গেলাম, যাওয়ার পর ওর একটা ফ্রেন্ড ছিল, ওটা বললো যে আমাদের ভার্সিটিতে নিয়মটা এরকম যে ক্লিয়ারেন্স দিত আর কি, যার ওই হচ্ছে আপনার যে টাকা পেমেন্ট করছে তাকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হতো। আফটার দ্যাট ওই ক্লিয়ারেন্সটি নিয়ে অ্যাডমিন অফিসারে গেলে সেখান থেকে অ্যাডমিট কার্ড শো দেওয়া হতো, আপনার আইডিটা অ্যাক্টিভ করে দিত বা সামথিং লাইক দিস। ওই অ্যাডমিট কার্ড দেওয়া হতো ওই ক্লিয়ারেন্সটা রেখে। আচ্ছা আচ্ছা। তো বাজারে এক ধরনের ম্যাজিক পেন পাওয়া যায়। ওকে। ওই প্রথম ওই দিন আমি দেখলাম, সেটা হচ্ছে যার নামে ক্লিয়ারেন্স আছে ও আরেকজনকে পাঠাইলো যার নামে ক্লিয়ারেন্স আছে। ওকে। ওর নাম থাম সবকিছু লেখে, মানে যে টাকা জমা দিয়েছে ওরে বলে দোস্ত তোর নামে তুই আরেকটা নিয়ে আয়, যে তুই যে বলবি অ্যাডমিশন অফিসে তোর ক্লিয়ারেন্সটা হারিয়ে গেছে। ওকে ওকে। তোর ক্লিয়ারেন্সটা হারিয়ে গেছে, তুই এই নামে আরেকটা, তোর নামে আরেকটা নিয়ে আয়। আচ্ছা। তো হচ্ছে ওই ম্যাজিক পেনটা দিয়ে ওর নামটা ফ্ল্যাপ করে দিল সবকিছু ক্লিয়ারেন্সে, ওর আইডি, ওর হচ্ছে ওর নাম, ওর ব্যাস সবকিছু। আমি জাস্ট তাকিয়ে আছি যে কি হয় এগুলো, আমি দেখতেছি, আমি তখনও বুঝি নাই ওটা যে ম্যাজিক পেন বা কোনো কিছু। তারপর ওটা হচ্ছে ও শো করে ওই ক্লিয়ারেন্সটা ওনারা দিয়ে দেওয়ার পরে ওই ম্যাজিক পেন দিয়ে ও সুন্দর করে হচ্ছে একটু পরে ওটা মোছা দিয়ে তুলে ফেলে ওইখানে আমার নামটা এডিট করে সুন্দর করে বসিয়ে দেয়। ওইটা হচ্ছে আমি আবার অ্যাডমিশন অফিসে নিয়ে গেলে। ক্লিয়ারেন্সটা আলটিমেটলি কি থাকে, যে ওটা কি পুরো পেপারটাই ওনাদের কাছ থেকে আসে নাকি আপনাদের নামটা ফিল আপ করে দিতে হয়? নামটা ফিল আপ করে অ্যাকাউন্টসে জমা দিতে হয়। ওকে, ওইখানে শুধুমাত্র ওনারা একটা অথরাইজ করে দেয়। অথরাইজ করে একটা সিল মেরে দেয় হচ্ছে ক্লিয়ারেন্সের উপরে। ওই ক্লিয়ারেন্সের সিলটা দেখে ওই অ্যাডমিশন এই থেকে আমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেয় এক্সাম অফিস থেকে। ওকে। তো আমরা এখন কোনো সিস্টেম আবার চেঞ্জ করছি কিনা জানি না, আমাদের ওই সময় এই সিস্টেমটাই ছিল। তো আমি তারপর আমার নামটা লিখলাম, ওটা মোছার পরে লিখে আমি অ্যাডমিশন, মানে আমার ভয় লাগতেছিল যে কি না কি হয়। পরে ও হচ্ছে আমার সাথে গেল, তারপর আমি অ্যাডমিট কার্ডটা তুলে ফেললাম। ওকে ফাইন, আমার মধ্যে নতুন একটা ক্রাইম, মানে আমি বুঝতে পারলাম। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা তুলে ফেলেন মানে কত টাকা ফাঁকি দিলেন সেমিস্টারে? আমি 34,000 টাকা ছিল সেমিস্টারে, ওটা হলো 17 মানে দুইবার ভাগ করে দেওয়া যায়। আচ্ছা, আপনি 17,000 টাকা ফাঁকি দিলেন? আমি 17,000 টাকা ফাঁকি দিলাম। আমি দুই ভাবে দিতাম, মানে এক সেমিস্টারে দুই ভাবে টাকা জমা দেওয়া যেত, আমি দুই ভাবেই দিতাম। বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, আমরা ইউনিভার্সিটির নামটা এখানে রিভিল করিনি, আমরা চাই না তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হোক। রেডিওর কোনো অনুষ্ঠানেই আমরা সচেতনভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, বাট আমার মনে হয় যে যারাই কাজটা করেন তারা বুঝতে পারছেন যে উনি আসলে কি বলতে চাচ্ছে, বাট ইট হ্যাপেন। ওকে। আর একই সাথে ইউনিভার্সিটি কোনো অথরিটি যদি শুনে থাকেন বা এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে অথরাইজ করা কোনো কাজের সঙ্গে যারা জড়িত, তারাও একটু এই বিষয়গুলোতে খেয়াল রাখবেন যে ম্যাজিক পেন নামে একটা পেন আছে। আমি তো ফর দ্য ফার্স্ট টাইম আপনার কাছ থেকে শুনলাম, বিলিভ মি। সো ওটাকে কোনো মানে অন্যায়ভাবে ব্যবহার করা যায়, সো বি কেয়ারফুল অন দিস। আচ্ছা, তারপর আমি যথারীতি আমার পরীক্ষা শেষ করে ফেললাম, অ্যাডমিশন যতগুলো ছিল আমি অ্যাটেন্ড করলাম এবং শেষ করলাম। অ্যান্ড অ্যাট দ্য টাইম আমি আমি সেখানে হচ্ছে আমার আবার লোভটা বেশি কাজ করলো। আচ্ছা, আমি বাসায় যে বললাম যে হ্যাঁ না, এবার হচ্ছে নতুন সিস্টেম হয়েছে, হচ্ছে টোটাল সেমিস্টারের টাকা প্রথমেই দিয়ে দিতে হবে। ওকে। তো সেক্ষেত্রে আমাকে 35,000 টাকা, মানে 34,500 বাসার থেকে আবার 17,000 টাকা দেওয়া হলো আর কি। তো আমি পুরো টাকাটাই মেরে দিলাম, পকেটে নিয়ে নিলাম। হ্যাঁ, পকেটে নিয়ে নিলাম পরের সেমিস্টারে। হ্যাঁ, না এই সেমিস্টারেই, মানে 1700। আচ্ছা, পার সেমিস্টারে এক সেমিস্টারে টাকাটা দুই ভাগে ভাগ করে দেওয়া যায়। রাইট। কত টাকা মারলেন তখন পর্যন্ত? তো আগের দিন মারছিলাম 17,000 টাকা, পরের দিন 17,000, মানে পুরাটা আমি এই সেমিস্টারে নিয়ে নিলাম। আচ্ছা। তো কেন নিলাম আমি জানি না, বাট নিলাম। মানে ওই টাকাটা আমার ভিতর কি করলাম আমি এটা জানি না, আমার টাকাটা কোনো দরকারও ছিল না, কারণ আমি বাসা থেকে যেটা পাচ্ছিলাম এনাফ পাচ্ছিলাম, আমার কোনো দরকারও ছিল না। ওকে। তো আমি ইচ্ছা মতো শপিং করলাম, তো দেখলাম যে তারপরে আমার হাতে 20,000 টাকা রয়ে গেছে 34,000 টাকা থেকে। হ্যাঁ, তারপরে অনেক কিছু করলাম, তারপরে রয়ে গেছে। তো এখন কি করব টাকা দিয়ে, আমি মানে ওইরকম কোনো নাই।
যে কি করা যায় আমার, কারণ আমার ল্যাপটপ ছিল, ম্যাকবুক ছিল আমার একটা বোন আমাকে গিফট করছিল, ল্যাপটপ ছিল, ওই রকম আর কিছু আপনার আসলে তেমন কোনো কেনার মতো কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু পকেটে পয়সা আছে। তো এই যে দেখেন দুটো বিষয়, একটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছি প্রিয় শ্রোতা, ওনার ফ্রেন্ড সার্কেলটা দেখেন, যেটা উনি বেটার ফ্রেন্ডশিপে ছিল সেখান থেকে একটা রং জায়গায় গেছে, এবং একই সঙ্গে ওনার পকেটে পয়সা আছে কিন্তু পয়সা ব্যয় করার মতো কোনো জায়গা নাই, মানে ওনার সবকিছু। তাহলে পয়সা পকেটে থাকলে দুই ধরনের অনুভূতি হয়, একটা হচ্ছে যারা সঞ্চয় করতে চান তাদের ওকে সঞ্চয় করি আমি, আর যাদের সঞ্চয় করার কোনো প্রয়োজন নাই তাদের মনের মধ্যে এক ধরনের তাড়না হতে থাকে, উত্তেজনা হতে থাকে যে এই পয়সাটা কোথায় আমি খরচ করবো, রাইট? আমি কি ভুল বলেছি? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো তারপর কি হলো? ওই দিন রাজীব আমাকে বললো, দোস্ত চল এক জায়গায় আমরা যাবো। কোথায়? চল আগে চল যাই। তো গেলাম, যাওয়ার পরেও আমার ওটা এলাকায় নিয়ে গেল। সেটা ছিল যেখানে ওরা নেশা করে, মানে স্থানীয় পোলাপান যেখানে নেশা করে। একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি বলে ওইটা, ওই যে ডেভেলপার কোম্পানি যে ওই বাড়িগুলা করে রাখে, যেগুলো আপনার পুরো কমপ্লিট হয় নাই, ওটা ওই সাসপেন্ড হিসাবে আছে, যেগুলো কমপ্লিট হয় নাই, ওইখানেই ওরা থাকে। ওইখানে দেখলাম এবার একটা টিভিও আছে। আচ্ছা, টিভি আছে। ওইখানে দেখলাম যে যারা যতগুলা ছেলে পেলে, মানে একটা ক্লাসের ছেলে পেলে, মানে একটা আপার লেভেল মোটামুটি ছেলে পেলে, ওরা আছে নেশা করছে। আবার ওখানে আবার একটা টিভি দেখতেছে, অনেকে টিভির দিকে খুবই মনোযোগ। টিভি আবার খেলা হচ্ছে তখন IPL খেলা হচ্ছে। IPL, ওকে। এটা কি লাস্ট IPL নাকি তার? না, এটা 2011-এ। ওকে, 2011-এ হচ্ছে IPL-টা মার্চ মাসের থেকে শুরু হয়। ওকে, মার্চ বা এপ্রিলের থেকে। হ্যাঁ, এপ্রিল থেকে। তো ওরা হচ্ছে, তখন আমার এই বিষয়ে কোনো নলেজ ছিল না যে ক্রিকেট নিয়ে কোনো বেটিং করা যায়, বা যে দুইটা ইয়ের খেলা হচ্ছে এদের এখানে কোনো বেটিং করা যায়। ওকে, তো ওরা ওই দিন খেলা হচ্ছিল মেবি দিল্লি আর কলকাতা, IPL চলছিল। দিল্লি আর কলকাতা খেলা মানে শুরু হবে। অ্যাট দ্যাট টাইম আমরা গেছি, তো 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে এইভাবে কথা হচ্ছে যে হ্যাঁ, তুই যদি আমি কলকাতা নিব, কত দিবি? আচ্ছা, আপনি কিছু বুঝতে পারছেন না? আমি কিছু বুঝতে পারছি। ওরা বলছে 12 দেবো। ও মানে এরকম একটা, মানে টাকাটা কি হচ্ছে নিলামে যেরকম হয়, যে আমি 13 দেবো। ওকে, তোরে ছাড়লাম। কয়টা? 20টা মানে হচ্ছে 20,000 টাকা পার গেম। আর যে নিচে 13 করে, তার মানে দিতে হবে 1300 টাকা করে। ওকে, তার মানে ওই হিসাবে 23,000 টাকা। ওকে, যে কলকাতা নিবে, বড় টিম নিবে, তাকে বেশি দিতে হবে, যে এরকম একটা কন্ডিশন। মানে যার হারার সম্ভাবনা আছে সেরকম টিম যদি নেয় তাহলে অল্প দিতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে আমি বললাম এটা কি হচ্ছে? ওটা বললাম, কই দোস্ত, এটা হচ্ছে এইটা এই IPL খেলা, তুই বাজি লাগাতে পারবি? আমি বললাম তো অবশ্যই কলকাতা জিতবে, তো আমি জানি। বাজি লাগানোর কি আছে? বাজি লাগানো গেছে, কলকাতা জিতবে। তাহলে তুই লাগা। আমি কই লাগাবো, আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, লাগালে দিবে নাকি, টাকা দিবে নাকি? এটা আপনার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে যে এটা হয় নাকি? কয় যে ওরা না দিলে তুই আমার কাছ থেকে তো নিতে পারবি, আমি দিব। আমি কই ঠিক আছে, তুই যদি করস, কই ঠিক আছে, তোর যদি এতই খারাপ লাগে তুই এই নিয়ে, আমি তোকে অ্যাডভান্স দিয়ে রাখছি। আচ্ছা, আমাকে জমা দিল যে বল তুই কোনটা নিবি। আমি বললাম আমি কলকাতা নিব। আপনার কাছে কিউরিয়াস আপনি বিষয়টা জানার সম্পর্কে, মানে তখনও যে আপনি জানেন না এটা জুয়া খেলা বা এটা সামথিং লাইক দিস, মানে জুয়া, এটা যে জুয়া আমার মধ্যে তখনও মানে এটা তো খেলা নিয়ে আবার জুয়া হতে পারে কি, এটা কি? তো আমার কাছে তো টাকা আছে, ও তো জানে যে ওর কাছে টাকা আছে, তো ওই হিসাবে কনফিডেন্টলি আমাকে 10,000 টাকা দিয়ে দিল, যে তাইলে আমি ওদের সাথে খেলবো না, তোর সাথেই খেলবো। যে ঠিক আছে, তুই কলকাতা, তুই যদি হারিস তো আমাকে 13,000 টাকা দিবি। আচ্ছা, আর আমি হলে তোকে এই 10,000 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। তো ওই দিন আমি খেলাটায় জিতে যাই, কলকাতা জিতে যাই। আপনি তাহলে 10,000 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, আমি বললাম দোস্ত, তুই কি আমি সত্যি টাকাটা দিয়ে দিছিস? কই হ্যাঁ, তুই তো দিয়ে দিছি, তোর যদি ইচ্ছা হয় তাহলে আমি ফিরিয়ে দে। কেন দেবো? ঠিক আছে। পরদিন আমার কিউরিয়াসিটিটা বেড়ে গেল। ওরে বললাম, দোস্ত আজকে তো 2টা খেলা, তো আজকে ইউনিভার্সিটি যাবো না, ওই ডাইরেক্ট ওইখানে চল, আর তোর সাথে খেলবো না, তুই আমি ওদের সাথে খেলবো। ঠিক আছে। তো তখন আমার সাথে 34,000 টাকা হয়ে গেছে অলরেডি। আগে ছিল 20,000 টাকা, ওইখানে 13,000 টাকা, আর আগের সামথিং ছিল। তো ওই দিন আমি ডিসিশন নিলাম যে আজকে আমি 30,000 টাকা খেলবো। কাজে লাগতেছে না। ওই দিন খেলা ছিল আপনার কিং 11 পাঞ্জাব আর হচ্ছে আপনার কেএল কোন টিমে খেলতো, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ওকে, সেদিন আমি গেলের টিম নিলাম। ওই দিন আমি বড় নিলাম, ওই দিন হচ্ছে আপনার 1500 করে নিলাম। মানে গেলের টিম নিলাম, আমাকে 1500 টাকা করে দিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার নিলে। তো সেই ক্ষেত্রে আমি 30টা গেম তো আমার হয় না ওই টাকায়, 20টা তো হবে না, তাহলে 15টা বা যতটা আসে ওইভাবে আমাকে তুই ক্যালকুলেট করে দে। আচ্ছা, 15টা না 16টা এরকম একটা গেম ম্যাচ নিয়েছিলাম, আমি ওই ম্যাচটাও জিতলাম। তো এইভাবে জিততে মানে আমার হচ্ছে, আমি 2টা পরপর 2টা গেম জিতি, আমার কাছে ওই দিনই 1 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়।
1 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়, এটা শুনে খুব ভালো লাগছে আমাদের। এটা হচ্ছে, এই ভালো লাগাটা খুব ন্যাচারাল। এটা কোথায় যাচ্ছে একটু মানে ঠান্ডার মধ্যে অনেকে শুনছেন, তো আমি বলবো যে একটু ঘুম আসলে একটু 1 কাপ চা খেয়ে বা 2 কাপ চা খেয়ে রেডিওটা সাথে করে কানের কাছে রেখে একটু পুরো অনুষ্ঠানটা শুনবেন। বিকজ যারা এই লাইনে কখনো যাননি, জুয়া ব্যাপারটা অনেকেই জানেন, জুয়া, এবং তারা তো অবশ্যই সচেতন হবেন, কিন্তু যারা গেছেন অলরেডি তাদের জন্য এটা একটা পথ্য হিসেবে কাজ করবে আজকের এপিসোডটা। ওকে, ওই 1 লাখ টাকা জেতার পর আপনার মানে অনুভূতিটা কি হচ্ছিল? হ্যাঁ, আমার অনুভূতি আমার ভালো লাগতেছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না এই টাকা দিয়ে আমি কি করবো, কারণ ওই টাইমে আমার আসলে তো টাকার দরকার ছিল না। ওকে, তারপর হচ্ছে আমি পুরো হয়ে গেলাম যে হ্যাঁ, ক্রেজি হয়ে গেলাম যে না, আমার আরও টাকা লাগবে, আমি অনেক টাকা করে আমি বাসায় শো করব। তখন যদি বলে যে কই পাইছো, তখন আমি একটা কজ দেখাবো যে আমি এইভাবে পাইছি সামথিং হয়, তো ওইটা আমার মাথায় নাই। তো আমি ইউনিভার্সিটি টোটাল, তো তখন আমাদের এক্সামও শেষ হয়ে গেছে, ওই রকমই নাই। আবার গেলাম আমি, এরকম যাইতে যাইতে একটা লস করি, কোনোদিন হারি, জিতি, তো এইভাবে জিতে জিতে আমার কাছে তারপরেও 1 সপ্তাহের মধ্যে আমার কাছে প্রায় 3.5 লাখ বা এরও বেশি টাকা হয়ে যায়। ওকে, টাকা হওয়ার পরে যে আমার ফ্রেন্ডগুলা ছিল ওদের আবার লস হয়ে যায়, মানে আমার সাথে যে ইচ ফ্রেন্ড ছিল ও লস হয়ে যায়, সব টাকা লস হয়ে যাওয়ার পরে ও হচ্ছে আমাকে করে ইনফ্লুয়েন্স করে যে দোস্ত আজকে এই টিমটা নাও, তুমি এইটা জিতবে। তো আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে ও আমার সাথে গেম করতেছে, কারণ যে লুজার টিমটা ও আমাকে ওইটা নিতে সাপোর্ট করতেছে, কারণ আইপিএলে আমরা সবাই জানি ম্যাচ ফিক্সিং হয়, যেমন বিপিএলেও হয়, মানে সব লিগেই ম্যাচ ফিক্সিং হয়। ওকে, ম্যাচ কয়েক প্রকারের ফিক্সিং আছে। এটা আপনার ওপিনিয়ন, আমার ওপিনিয়ন না, আমি আপনাকে প্রুফ দেখাতে পারবো। ফাইন, প্রুফ যদি আপনি দেখাতে চান তাহলে সেটা আপনার জায়গা থেকে আপনার মতো করে আপনি দেখাতে পারেন, বাট আমাদের জায়গা থেকে এটা আপনার পার্সোনাল বক্তব্য হিসেবে আমরা নিচ্ছি। সেটাই, এই যারা এই বেটিং লাগায় ওরা সবাই মোটামুটি জানে যে ম্যাচ ফিক্সিং হয়, কেনাবেচা হয়, ম্যাচ হচ্ছে আগে পরেও কেনাবেচা হয়, এক ইনিংস পরেও ম্যাচ কেনাবেচা হয়, টোটাল রানের মধ্যে ম্যাচ কেনাবেচা হয়। আমরা ধারাবাহিকভাবে আপনার এক্সপিরিয়েন্সগুলো কি হয়েছে সেটা থেকে যদি যাই তাহলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, আমি সব ইন ডিটেলসে বলবো, আমি সবকিছুই আসবে এখানে, আমার মানে সূত্রপাত এক্স্যাক্টলি। তো এইভাবে করতে করতে ও হচ্ছে মানে ওর সাথে আমার হচ্ছে মানে এক ধরনের চলে আসে, মানে আমার সাথে ওর একটা ক্র্যাশ লেগে যায়। ওই লুজ ম্যাচ করা বা কোনো একটা ম্যাচ আপনাকে নেওয়ার জন্য ইমপ্রেস করে। হ্যাঁ, ইমপ্রেস করে। ইভেন হচ্ছে মানে আমি মানে জিততেছি, দ্যাটস ওয়াই ওর মানে ফ্রেন্ড ওর খারাপ লাগতেছে, এরকম একটা ব্যাপার। ও হারতেছে, আমি জিততেছি, ওর একটা লাগতেছে, ও চাচ্ছে আমি জানি কোনোভাবে লুজার হই। তো এরকম করতে করতে আমি ওর ছেড়ে দিই যে না, এখানে আমার আর চলবে না, যেহেতু আমার হচ্ছে নিজের লোক আমার পিছনে লেগে গেছে, এখানে আমি আর থাকবো না। তো আমি নতুন কোনো খুঁজতে থাকি যে দেখি আমি এদিকে আবার পাই কিনা। ততদিন আপনার বিষয়টা ইন্টারেস্ট লেগেছে? হ্যাঁ, আমার ইন্টারেস্ট চরম পরিমাণে ইন্টারেস্ট চলে আসছে যে হ্যাঁ, কারণ আমার হাতে তখন 3 লাখ টাকার উপরে। ওকে, এইভাবে খোঁজ নিতে দিতে আমি যে বাসায় থাকি, মানে বাড়িওয়ালার ছেলে আর কি, অনেক, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ড, মানে আমরা এক ইয়ারে হচ্ছে আপনার এসএসসি পড়তো। এসএসসি, ওকে। ওই হিসাবে ওর সাথে হচ্ছে আমি নতুন বাইক কিনছি, ওই হিসাবে ওকে খাওয়ানো হয় নাই। ওর একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল কনক। ওকে, তো সেখানে যাওয়ার পরে হঠাৎ করে ওদের সাথে দেখা হয়ে যায় আর কি। দেখা হওয়ার পরে আমাকে আগে থেকেই চিনতো আর কি, যে ভাই কেমন আছেন, এই সেই ব্যাপার। হ্যাঁ, এই তো ভালো আছি। তো কথায় কথায় আইপিএল এর একটা প্রসঙ্গ চলে আসে, তো দেখা যায় যে ওরাও খেলে। ওকে, ওরাও খেলে, তো আমি তো ইন্টারেস্টিং আগে থেকেই, তো আমার একটা চলে আসলো, আমি এই সাবজেক্টটা নিয়ে কথা ওঠাইতে থাকলাম যে হ্যাঁ তোমরা করো, এভাবে কি করা যায়, হ্যাঁ এই সেই হ্যান ত্যান। বললো হ্যাঁ ভাই, আপনি কি বলেন, আপনি যদি করেন তো দেখা যাবে যে আপনাকে আমরা নগদ পেমেন্ট দিয়ে দেবো। তো আমি বললাম যে এটা তো আমার জন্য আরও ট্রাস্টেড সাইট, যেহেতু অনেক আছে আমার ফ্রেন্ড, আরও ক্লোজ ফ্রেন্ড, তো ওর সাথে আমি এখন জয়েন করতে পারি। ওকে, তো ওর সাথে ওই দিন থেকেই শুরু হয়ে গেল। ওই দিন রাতে 8:30 ম্যাচ ছিল, আমরা 6:30টার দিকে ঘুরতে গেছিলাম, 7টার দিকে আমরা ওইখানে একটা ম্যাচ ফিক্স করে ফেললাম যে হ্যাঁ আজকে। ওই দিনও আমি একটা গেম করলাম ওর সাথে, প্রথম গেম ছিল, এর জন্য আমি 10,000 টাকার একটা গেম করলাম। ওকে, মানে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য যে টাকাটা কেমন করে রিটার্ন আসে কিনা। তো 10,000 টাকা আমি জিতলাম। পরের দিন সকালে আমি ফোন দেওয়ার আগে ও ফোন দিয়ে আমাকে বলে যে টাকা এসে নিয়ে যান। ঠিক আছে, তো আমি স্যাটিসফাই। তো বললাম আচ্ছা ভাইয়া, ধরো আমি যদি বিগ অ্যামাউন্টের কোনো গেমস করতে চাই, তুমি কি বলতে চাও? পরে বললো যে ভাই আপনি 1 লাখ 2 লাখ টাকা গেম করতে পারেন, এই ধরনের পার্টি অ্যাভেলেবেল, আপনার সমস্যা নাই। ঠিক আছে, ওর সাথে মিশা শুরু করলাম। ওর সাথে মিশার পর দেখলাম কারা মেনলি জুয়া খেলে।
মার্কেটের যতগুলো দোকানদার আছে সব জুয়ারো, এক কথায় জুয়ারো মার্কেট, জুয়ারো মার্কেটের মানে কি, যারা হচ্ছে আলটিমেটলি মালিক নাকি মালিক, ইভেন সেলসম্যান, এরাই হচ্ছে জুয়ারো। তারপর হচ্ছে আপনার হচ্ছে ওই কাঁচা বাজার, মানে যে কাঁচা সবজি বিক্রি করে, মাছ বিক্রেতা, এরাই হচ্ছে জুয়ারো। ওকে, তো এদের কাছ থেকে কালেক্ট করতে 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 আমি ওই বিগ গেম করলে হচ্ছে এদের অনেক ধরনের এজেন্ট আছে। ধরেন একটা দোকান আছে, চায়ের দোকান, আমরা যেখান থেকে ওই ওর সাথে মিশার পরে যেখানে বেটিং করতাম সেটা একটা চায়ের দোকানে ছিল। ওইখানে জমা রাখা হতো টাকা। আচ্ছা, সব পার্টি জমা রাখতো ওর কাছে, চায়ের দোকানে। হ্যাঁ, চায়ের দোকানে। ওই চায়ের দোকানদার কি করতো হচ্ছে 100 টাকা লাভ খাইতো। আচ্ছা, মানে যে জিততো তার কাছ থেকে 100 টাকাও নিত। বলতাম এটা কোনো সমস্যা নেই, 100 টাকা 200 টাকা নিক, আমার তো প্রবলেম নাই, আমি যদি জিতি আমি টাকাটা দিব। সব টাকা জমা হতো বলতে আমি যদি একটু জানতে চাই কি পরিমাণ টাকা জমা হতো একটা খেলাকে কেন্দ্র করে চায়ের দোকানে? এটা আসলে আমি তো ফিক্সড করে আপনাকে বলতে পারবো না, তবে ধরেন সাপোজ আমারটাই বলি, আমি হচ্ছে ওর কাছ থেকে 50টা 60টা গেম করতাম। কত করে ছিল? 1000 টাকা। আচ্ছা, 50-60 হাজার কি আপনার পক্ষ থেকে যেত? হ্যাঁ, আমার পক্ষ থেকেই 50-60 হাজার টাকা যাইতো। কতজনের এরকম? ওরকম মিনিমাম 20-30 জন শুধু ওর কাছেই ছিল। ওকে, তার মানে এটা ইট ইজ মোর দ্যান 10 লাখ, হ্যাঁ 20 লাখ, এরকম 20 লাখের ওভার 20 লাখ। 20 লাখ, এটা কি মানে ওই এভরি নাইট মোটামুটি ওখানে জমা হতো খেলার সময়টাতে? এভরি ডে। ওকে, এভরি ডে, এবং পার ডে কোনো দিন 1 ম্যাচ থাকতো, কোনো 2 ম্যাচও হইতো। প্রিয় শ্রোতা, আমরা এখানে দুটো মার্কেটের নাম এসছে, আমার আজকে না গা শিউরে উঠছে। মানে আমি জীবনে বহু রকমের ক্রাইমের মুখোমুখি হয়েছি। ক্রাইমের মুখোমুখি বলতে যারা ক্রাইম করেছেন, এখানে ফেস করেছেন, আমি বিষয়টা সম্পর্কে জানতাম, পত্রপত্রিকায় আমি পড়েছিও, এবং আমি বিস্তারিত কিছুটা হলেও জানি। কিন্তু আজকে আমি সামনাসামনি এমন একজনকে পেয়েছি, আমি যখন আরো সামনাসামনি আপনারা যাবেন এই গল্পটাকে কেন্দ্র করে, তাহলে বুঝতে পারবেন যে হু ইজ হি অ্যাকচুয়ালি, এবং যারা এটার সাথে জড়িত আছেন তারাও হয়তো বুঝতে পারবেন। কিন্তু একটা বিষয় আমি একটু বলি, যে উনি যে দুটো মার্কেটের নাম এখানে করেছেন, আমি রেডিও এথিক্সের জায়গাটা থেকে নামটা, যেহেতু আমরা এটা ইনভেস্টিগেটিভ শো না, সেই জায়গাটা থেকে আমরা নামটা এখানে মিউট করেছি। দুটো মার্কেট বাংলাদেশে এমন কেউ নাই চেনেন না, এবং টপ মোস্ট পপুলার মার্কেট বাংলাদেশের। ওকে, বলুন। তারপর ওইখানে আমি গেমস করি। গেম করার পরে আমি এখানে আইপিএল শেষ হওয়া পর্যন্ত আমি প্রায় 6 থেকে 7 লাখ টাকা আমার প্রফিট হয় ওই সময়টাতে। মানে আইপিএল শেষ হওয়া অবধি, মানে আইপিএল শেষ হয়ে যায়, আমি আমার ক্যাশ সাথে থাকে 7-8 লাখ টাকা। অ্যান্ড এই টাইমে আমি এতটাই ভাইরাল হয়ে যাই আশেপাশে জুয়ারুদের কাছে। ভাইরাল মানে আপনার ফেসটা পপুলার হয়ে যায়? আমার ফেস, আমার নাম অনেকে আমার দেখে নাই তো। আচ্ছা, কেউ তো আমাকে চেনেও না ওইভাবে। আবির নামটা, হ্যাঁ, আমার আবির নামটা এমন ভাবে প্রচারিত হয় প্রত্যেকটা মানে বড় লেভেলের যারা জুয়ারে ছিল, যে ওই এলাকায় একটা ছেলে আছে, ও তো 60,000 মানে 1 লাখ টাকা এইভাবে গেমস করে, ও তো বিগ জুয়ারও একটা, তো ভাই ওর লগে একটা গেমস করেন, চলেন যাই। ওকে, আমরা চলেন যাই থেকে আমরাও একটা ছোট্ট বিরতিতে যাব প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের বিরতি। 2 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ঢাকা এফএম এ প্রতি রবিবার রাতে 11টায় প্রচারিত সিক্রেটস অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের হোস্ট হচ্ছে আমি, এবং এই অনুষ্ঠানে আমার টিম মেম্বার আমি বলবো সুশান্ত দা এবং একসাথে সাফওয়ান, যারা হিউজ কন্ট্রিবিউট করে এভরি মোমেন্টে। আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 2 মিনিটের। আর আজকের এই গেস্টকে যদি আপনারা দেখতে চান, কিংবা আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা যদি দেখতে চান, তাহলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, youtube.com/DFM904। ওখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে, ক্লিক করতে ভুলবেন না, অর্থাৎ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2 মিনিট পরে ফিরছি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ উইথ মি আরজি কিবরিয়া। এবং সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান আপনার নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে, যেটা মানুষকে সচেতন করবার জন্য, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি, যেখানটায় আমরা ছিলাম আবির, আপনার নাম ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, আমার নাম মোটামুটি আশেপাশের যতগুলো শাঁখারি বাজার, যত পুরান ঢাকার যতগুলো জুয়ারি ছিল ওদের মুখে মুখে ছিল আমার নামটা, যে হ্যাঁ। তো আমার কাছে বিভিন্ন ধরনের ফোন আসতে থাকে, আমি ওই এলাকা থেকে বলতেছি আমার নাম এই, আপনি চাইলে আমার সাথে বেটিং করতে পারেন, আমি ফুল ট্রাস্টেড, আপনি চাইলে আপনার কাছে বা কোনো মিডিয়ার কাছে আমি জমা রেখে আপনার সাথে বেটিং করব। ওকে। এই টাইমে আমার একটা পার্টি আসে পাশের এলাকার থেকেই। আসার পর আমাকে ফোন করে বলে আপনি মানে এই টাইমে কোথায় থাকতে পারবেন। আমি বললাম যে আমার এলাকা একটা লোকেশন ওকে দিলাম, যে আপনি এই জায়গাতে আসেন তো আমি ওখানেই থাকবো অ্যাভেলেবল। তো আসার পরে দেখলাম আমাদের এলাকারই একজন লোক ওইখানে আসছে। তো উনি যে এটার সাথে জড়িত আমি আগে জানতাম না, আমাদের অনেক সিনিয়র, এবং ওনাকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আচ্ছা। মানে ওইভাবে পরিচয় নেই, মানে মুখে মানে ফেস দেখতাম আগে আর কি। উনি বললো তুমি এই আসো? আমি বললাম না ভাইয়া, এইভাবে আর কি। তো ওনার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, যে বললো যে সমস্যা নাই, আমিও আসলে ভাইয়া এই আসি তো অনেকদিন থেকেই। তো তখন হচ্ছে কাউন্টি খেলা চলছে। কাউন্টিতেও বেটিং হয়? হ্যাঁ, কাউন্টিতেও বেটিং হয়, ইভেন বর্তমান যে সিচুয়েশন টেস্টেও বেটিং হয়। ওকে ওকে, যাই আমরা। হ্যাঁ, তারপর? তো এর মধ্যে হচ্ছে আমি কারণ বাজারের আরেকটা পার্টি পাই, হচ্ছে কারণ বাজারের সব থেকে বিগ পার্টি আর কি। ওকে। আমার এলাকার যে বড় ভাই, ওনার মাধ্যমেই পাই। আমার এলাকার যে বড় ভাই ছিল উনি আমার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা চলে আসি, হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গাটা অনেক বেশি হয়ে যায়, যে আমার টাকা ওনার কাছে রাখি, ওনার টাকা আমার কাছে রাখি, এরকম। মানে আমরা মানে ফ্যামিলিতে আমাদের বাসা চিনে, ওনার বাসা আমি চিনি, আমার বাসা উনি চিনে, এরকম একটা ভালো একটা রিলেশন চলে আসে। তো আমাদের মধ্যে একটা কমিটমেন্ট হয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা যা করবো 50-50 শেয়ারে করবো, এবং হচ্ছে আমরা আমাদের সিক্রেটগুলো যে আমরা মানে আগামীকাল কি টিম নিতে যাচ্ছি এগুলো আমরা কাউকে জানাবো না। ওকে। কারণ বাজারে যে পার্টি, ওর সাথে আমরা কাউন্টি শুরু করি। ওর কাছে আমরা হচ্ছে, আমার কাছে ছিল 8 লাখ টাকা, আমার হচ্ছে টোটাল 18 লাখ টাকা হয়ে যায় ওই সময়টাতে শুধুমাত্র আমার নিজের ক্যাশ। এই যে আপনি 17,000 টাকা ইউনিভার্সিটির সেমিস্টার ফি থেকে চুরি করে 34,000 টাকা, সেখান থেকে এই 18 লাখ টাকা, এর মধ্যে আমি হচ্ছে ওইটা আবার আমি রিপে করে দিয়েছি, ইউনিভার্সিটির যে ডিউটা ছিল ওটা আমি রিপে করে আবার দিয়েছি। ওকে। এই 18 লাখ টাকা পর্যন্ত সময় কতটুকু আমাকে একটু বলবেন? এই 18 লাখ টাকার সময় হচ্ছে আপনার 6 মাস। 6 মাস রেশিওটা দেখেন, 6 মাস 2011 সালের ঘটনা, এবং ইউনিভার্সিটি পড়ুয়া, থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট, একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া, বাবা মোটামুটি খুব ভালো একজন সচ্ছল ব্যবসায়ী, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার পকেটে পয়সা আসলে ব্যয় করার মতো কোনো জায়গা নেই, কারণ তার শখের সমস্ত জিনিস বাসায় আছে। 6 মাসে তার পকেটে হচ্ছে 18 লক্ষ টাকা জুয়া খেলে, বেটিং করে ক্রিকেটে। আমরা গল্পের এই জায়গাটায় আছি। বলুন। মানে আমার আসলে ক্রিকেটে একটু ভালো নলেজ ছিল, এখনো আছে। মানে পিচ কন্ডিশন, মানে কোন পিচে কোন ধরনের রান হয়, মানে আমি A to Z হিস্ট্রি দেখতাম, যে 2000 থেকে শুরু করে বর্তমান ইয়ার পর্যন্ত, যে এই হিস্ট্রিটা দেখে নিতেন, বিকজ রেজাল্টটা কি হতে পারে, কি পরিমাণ রান আসতে পারে, কোন ব্যাটসম্যান এভারেজে রান কত এই পিচে, A to Z ক্যালকুলেশন করে তো আমি ম্যাচ একটু বেশি জিততাম। মানে আমরা এখান থেকে 20 লাখ টাকা নিয়ে নিলাম এই কারণ বাজারের পার্টি থেকে। আমার ওই ভাই 10 লাখ, আমি 10 লাখ। তো এই পার্টি শেষ, ওর সাথে আর খেলা যায় না। জুয়ারিদের একটা থাকে যে একটা পার্টির থেকে তুমি যখনই একটা হিউজ অ্যামাউন্টের টাকা, আমাদের একটা আইডিয়া আছে যে ওর কাছে এত টাকা থাকতে পারে। আচ্ছা, যখন ওই টাকাটা যদি জিতে যায় ওর সাথে আর খেলা পসিবল না, কারণ তখনই 6-9 হতে পারে, মানে টাকাটা না দেওয়া দিতে পারে। তো আমার ভাই বলে যে ঠিক আছে, ওর কাছে আর যাওয়ার দরকার নেই, এখন এইদিকে একটা নতুন পার্টি আছে, চলো ওনার সাথেই গেমস করি। এখানে একটু পজ দিয়ে আমি জানতে চাই যে 20 লাখ টাকা আপনারা দুই ভাই মিলে নিয়ে আসলেন ওখান থেকে, যেই লোকটা 20 লাখ টাকা লুজ করলো, ওটার সঙ্গে আপনাদের সেই অর্থে তেমন কোনো সম্পর্কও ছিল না। ও যদি টাকাটা না দিত তাহলে আপনারা কি করতেন? টাকা না দিত বলতে আমরা টাকা জমা নিতাম আগে থেকেই, জমা একটা সেফ জায়গায়, একটা সেফ জায়গায় জমা ছাড়া আমাদের বেটিং হয় না। ওকে। তো সেই জায়গাটা তো বোথ সাইড থেকে হতে হবে। হ্যাঁ, বোথ সাইড থেকে হতে হবে। সেই লোক যদি বিট্রে করে, না, এরকম কোনো অপশন নাই, কারণ জুয়ারিদের একটা আছে, আপনারা ওরা হচ্ছে কি বলে এটাকে, এদের মনটা অনেক
ইয়ে হয়, বড় হয়, প্লাস মনে করেন যে আমার মধ্যে এই ধরনের কখনো আসি নাই যে আমি টাকা দিব না। ফাইন, ইন্টারেস্টিং, ওকে। এরকমই আমিও দেখি নাই। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে ছোট অ্যামাউন্টের, বা হচ্ছে যদি জমা না দেন তাহলে আপনার অনেক সময় হতে পারে এরকম অনেক হয়, মারামারি হয়েছে, আমি দেখছি অনেক মারামারি হয়েছে। ইভেন আমার ক্ষেত্রেও একটা আছে যে মারামারির পর্যায়ে গেছি, আমি সেটা পরে শেয়ার করতেছি। তারপর তো মানে যেটা জমা নিয়ে ওই রকম যখন করতাম, যে লোক জমা দিতে পারবে সে টাকাও দিতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল। আর আমি ওই টাইমে যখন যাদের সাথে খেলতাম, ওরা প্রত্যেক জনের যে 10 লাখ টাকা বেটিং করতে পারে সে অবশ্যই ওই লেভেলের একটা মানে ইকোনমিক স্ট্যাটাস ওই লেভেলের ছিল। এরকম করতে করতে বিগ ব্যাশ চলে আসে। বিগ ব্যাশ আসার পর নতুন পার্টি আসে। ওই পার্টিকে দেখার পরেই আমার কেমন জানি ভিতরে একটা চলে আসে যে এই পার্টির সাথে মনে হয় আমার হবে না, বনবে না, বা হ্যাঁ কমফোর্ট না, মানে। তো ভাই বলে, আমি বলছি ভাইয়া ওর সাথে কিছু করতে হবে না, চলেন বাদ দেন। কয় না, এই পার্টি অনেক টাকা পয়সা, এই তো চিটাং বেটিং করে, পুরান ঢাকার এদের সাথে বেটিং করে। বুঝছি যা আমাদের সাথে যারা আছে ওদের সাথে কম করে বেটিং করি, আর এখন তো ওইভাবে দরকারও নেই, আমরা তো প্রচুর টাকা অলরেডি করছি। ওইভাবে বলে না, বিগ ব্যাশ খেলে আমি একটা ফ্ল্যাট কিনে ফেলবো। উনি অলরেডি ফ্ল্যাটের একটা বুকিং দিছে আর কি ওই সময়টাতে। তারপর ওরা আসার পরে ওদের সাথে বিগ ব্যাশ শুরু হওয়ার পর প্রথম ম্যাচ যেটা ওরা আসার পরে ওদের সাথে আমার হয় না। আমি বলছি যে ভাইয়া প্রথম ম্যাচ তো আমরা দেখি আজকে কেমন কি হয়, আমরা পরের ম্যাচ থেকে আমরা বেটিং করবো। ঠিক আছে। ওরা প্রথম 2 দিন আমাদের সাথে খেলে, খুব লো অ্যামাউন্টে, 1 লাখ টাকার একটা অ্যামাউন্ট, 2 জন মিলে 1 লাখ টাকা প্রথম দিন বেটিং করে। ইটস নট লো অ্যামাউন্ট, আপনি যে স্ট্যাটাসে আছেন সেখানকার তুলনায় অনেক বেশি লো অ্যামাউন্ট না ওই টাইম। হ্যাঁ, এখন আমার কাছে ওইটা বড়, বাট ওই টাইমটাতে আমার কাছে এটা 1 লাখ টাকাটা লো অ্যামাউন্ট ছিল। আমি যারা হচ্ছে 25টা 30টা বেটিং করতো ওদের সাথে আমি গেম করতাম না। বুঝুন অবস্থা, মাত্র 6 মাসের প্রোগ্রেসটা। হ্যাঁ না, তখন হচ্ছে বিগ ব্যাশ আসার সময় তো 1 বছরের মতো হয়ে গেছে। তখন আমার কাছে টাকা হয়েছে, আমি বাইক এক্সচেঞ্জ করে আমি R15 নিছি, ভার্সন 1টা নতুন আসে। কত সালে কিনেছেন এটা? ওটা ওই 2012 না, হ্যাঁ 2012 R15 এর কি ফার্স্ট ভার্সন না সেকেন্ড ভার্সন? ফার্স্ট ভার্সনটা, এবং এটা সো পপুলার বাংলাদেশে সেই সময়টাতে। আমরা আমার R8টা বিক্রি করে আমি ওটা সেই সময় সবচেয়ে দ্রুত গতির বাইক বাংলাদেশে, স্টাইলিশ বাইক বলতে পারেন যেটা। জি। তো হিসাবে আপনি যখন বাইকটা চেঞ্জ করলেন, আপনার ফ্যামিলি আপনাকে বললো না টাকাটা পেলে কোথায়? আমার বাবা হচ্ছে ওই ধরনের নাই ওনার মধ্যে যে এই বাইকের দাম বেশি হইতে পারে। আমি ওনাকে নলেজটা ছিল না, আপনি বলেছেন যে আমি চেঞ্জ করেছি, বিক্রি করে চেঞ্জ করেছি। ওকে ফাইন। তো ওনার মতো এরকমই ছিল না যে এটা বাইকটার দাম এত টাকা, মানে বাইকের দাম যে 5 লাখ 4.5 লাখ টাকা হতে পারে, এটা ওনার ছিল না। ওকে। আর আমাকে গাইড করার জন্য, মানে উইদাউট মাই প্যারেন্টস, তাতে আমার কোনো ভাই প্রায় বা ওইরকম কিছু ছিল না। দ্যাটস ওয়াই আমি সবকিছুই করতে পারতাম নিজের ইচ্ছা মতো। ফাইন। চিটাগংয়ের সাথে কথা, চিটাগংয়ের পার্টি। হ্যাঁ, তো ওর সাথে না, চিটাগংয়ের পার্টির সাথে ওর জয়েনিং আছে আর কি, মানে ওই চিটাগংয়ের পার্টির সাথে পার্টিটাকে আপনার কাছে নিয়ে গেছে আপনার ফ্রেন্ড। হ্যাঁ ওকে। ওরা আসলো প্রথম, ওরা হচ্ছে 2 দিন আমাদের মোটিভেশন খেয়াল করলো। আমি ওকে দেখেই বুঝছি যে ওটা সো মাচ এক্সপিরিয়েন্সড একটা লোক, মানে সে সারা জীবনই জুয়া খেলছে। দেখে বোঝা যায় না যে এই লোকটা সারা জীবনই জুয়া খেলে অভ্যস্ত। মানে আমার কেন জানি মনে হলো এর সারা জীবনই গেছে জুয়া খেলে। তো আমার মনে হচ্ছে যে এর সাথে আমার মনে হয় মানে আমি কোনোভাবে গেন হয়ে উঠতে পারবো না, এরকম একটা মানে ভিতরে আমার চলে আসছে। তো ভাই বলো কোনো সমস্যা নেই, আর টাকা পয়সার তো রিস্ক আমি আছি, তুমি চলো। আর ওই ভাইয়াটা আমার সাথে থাকে এর জন্যই যে আমার প্রিডিকশনটা অনেক ভালো। ওকে ওকে। মানে এর জন্যই উনি আমার সাথে কোম্পানি দেয়, কারণ এর আগে উনি ব্যাটিং করছে, অনেক লসে ছিল। আমার সাথে আসার পরে ওনার 10-15 লাখ টাকার মতো ক্যাশ হয়ে গেছে। ওকে। মানে আমার সাজেশনে খেলে। তো আমরা বেটিং করি, প্রথমে ওরা আমরা 2 লাখ টাকা ওদের কাছ থেকে জিতে নেই। হ্যাঁ, তৃতীয় দিন ওরা গ্যাপ দেয়, চতুর্থ দিন ওরা আসার পরে বলে ভাই আবিশ ভাই, আপনাদের সাথে আমরা আজকে প্রথমে ডিলিংস নিয়ে কথা বলবো, মানে অ্যামাউন্ট নিয়ে কথা বলবো। ওকে। তারপরে আমরা হচ্ছে টিম ডাকবো, কোনটা নিব না নিব সেটা আমরা পরে ডিসাইড করবো। বলেন কত টাকা খেলবেন? আমি বললাম আপনাদের উইশ, আপনারা যত খুশি। বলে আজকে আমরা 10 লাখ টাকার করবো, ডিলিংস করবো। মানে ওই পক্ষ থেকে 10, এই পক্ষ থেকে 10?
না, তাহলে মানে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট, যে 10 লাখ টাকার মধ্যে ওরা ডিলিংস করবে। ওকে। এখন যদি সাপোজ আমি মানে এখানে তো বড় ছোট হবে, হ্যাঁ, একটা ধরেন আপনি এক টিম নিলেন, ওই দিন খেলা ছিল হচ্ছে আপনার ব্রিসবেন হিট আর মেলবোর্ন রেনেগার্স। ওকে। তো হচ্ছে আপনার মেলবোর্ন রেনেগার্সের রেটটা 1500 করে উঠলো, ওকে, 1000-এ 1500। তো আমরা নিলাম ছোট ব্রিসবেন হিট। কেন নিলেন ছোটটা? ছোটটা নিলাম হচ্ছে আমার ওই ব্রিসবেন হিটে আমার কিছু ফেভারিট প্লেয়ার ছিল। এটা কি ম্যাচ উইনিং এর উপর ডিপেন্ড করছিল নাকি আপনারা বল ধরে খেলছিলেন বা প্রত্যেকটা ম্যাচ উইনিং? ম্যাচ উইনিং, ওকে। ফেভারিট প্লেয়ার ছিল, আর আমার ক্যালকুলেশনে বললো যে না হচ্ছে রেনেগার্স থেকে আমার এই টিমটা বেটার লাগে। ওকে, এই টিমটা বেটার লাগে কারণ এখানে হচ্ছে আপনার বেন কাটিং ছিল, তারপর হচ্ছে আপনার কিসলিন ছিল। তো ওই ক্যালকুলেট করে আমরা টাকাটাকি করে যখন হচ্ছে বলে যে 10 লাখ টাকার গেম করবো আমরা। আপনার টিমের বেটিং কত ছিল? 1000 টাকা। 1000, ওটা ছিল 1500 টাকা। তো আমরা রেশিওটা আসলো 15 লাখ 10 লাখ। আপনারা 10, ওরা 15। না, আপনারা যদি জিতে যান তাহলে 15 পাবেন, ওরা জিতলে পাবে 10। পাবে 10। তো আমার হচ্ছে, তো আমার তো কোনো প্রবলেম নাই, আমার কাছে আছে 15 লাখ টাকার মতো আছে, ক্যাশ আছে। ওকে। ওইখান থেকে কিছু টাকা খরচ হয়েছে, যদিও 15 লাখ টাকা ক্যাশ আছে আমার কাছে। তো ভাইয়া ওই আমি ওনাকে বললাম আপনি কি থাকবেন নাকি আমার সাথে, নাকি আমি একা? কয় যে ঠিক আছে তোমার সাথে আমি 50-50, সমস্যা কি, একা কি? বললো ওকে ফাইন। তো ওনার পাস আমার পাস, তো ওরা জিতে গেল ম্যাচটা। ওরা ম্যাচটা জিতলো, মানে আপনি 10 লাখ টাকা লুজ করলেন। এই প্রথম বিগ অ্যামাউন্ট আমি হারলাম। নট 10 লাখ, 5 লাখ লুজ করলাম। আমি 5 লাখ, আমার পার্টনার 5 লাখ। ওকে, মানে 10 লাখ, বাট মানে আমার ক্যাশ থেকে আমি 5 লাখ টাকা হারলাম। তারপরে পরদিন ম্যাচ হইল, বললো যে ভাইয়া আজকে আমরা বিগ অ্যামাউন্ট করবো। কত? ওই সেম অ্যামাউন্ট। ওই দিন আমরা ম্যাচ হারলাম, ওই দিন আমরা বড় নিয়ে হারলাম। ওই দিন হচ্ছিল 12, রেশিওটা ছিল 12/10, 12 লাখ বাই 10 লাখ। ওই দিন বড় টিম নিয়ে আপনারা হারলেন ওই দিন। হ্যাঁ, তার মানে আপনি ওই দিন 6 লাখ লুজ করলেন। হ্যাঁ, ওই দিন 6 লাখ টাকা লস করলাম। বড় অ্যামাউন্টের লুজ হলে কি হয়, ভিতরে ক্রেজিনেসটা কাজ করে কিনা? হ্যাঁ, তখন আরো বেশি খারাপ লাগে যে হ্যাঁ আরো বেশি করে ধরবো, আরো বেশি করে ধরবো। তখন আমার কাছে ওই দিন 6 লাখ টাকা হারার পরে আমার কাছে 4 লাখ বা 3 লাখ টাকা ছিল। 3 লাখ টাকা ছিল মেবি, আরো 1 লাখ টাকা আমি কিছু একটা করছিলাম। যাই হোক, আমি ওইভাবে ডিটেলসে যাচ্ছি না, কিছু করছিলাম আর কি। গার্লফ্রেন্ড ডিটেলস ছিল। ওকে। ওর গার্লফ্রেন্ড, কিন্তু গার্লফ্রেন্ড যে বিষয়টা যদি হঠাৎ করে চলে আসলো, আপনার গার্লফ্রেন্ড কি বিষয়টা ইনফর্ম ছিল? না না, ও জানতো না, ইভেন আমি ওকে কখনো জানাইও নাই এই বিষয়টা। সম্পর্কের তখন কতদিন চলছে? সম্পর্কের তখন 1 বছর। এই জুয়াটা শুরু করার পরে শেষ লাইফে, না তার আগে থেকে? তার আগেই ছিল জুয়াটার পরে। ও আমার আগে ছিল, জুয়া আমি ওর পরে আসছি আর কি। আমি হচ্ছে আমাদের রিলেশন হয় যখন আমি ইউনিভার্সিটিতে নতুন ফ্রেন্ড সার্কেল পেলাম। তো আপনার তো একজন ছিল কোম্পানি, তাহলে সে অর্থে আপনি বলছিলেন যে আপনার সার্কেলটা চেঞ্জ। হ্যাঁ, অফকোর্স গার্লফ্রেন্ডের সঙ্গে সবসময় আড্ডা দেওয়া যায় না, আই এগ্রিড, বাট তারপরেও তার সঙ্গে শেয়ারিং এর বিষয়টা তো ছিল। শেয়ারিং এর বিষয় ছিল, আমি ওর সাথে আসলে ওইভাবে ছিলাম না। রিলেশনটা ছিল প্রথম দিক থেকে ও হচ্ছে মানে আমি মানে ওকে আমার ওই রকম ছিল, সিরিয়াসলি নেইনি আমি। কারণ হচ্ছে মানে টাইম পাস বা ঠিক আছে, ওকে, হ্যাঁ এরকম। আর ও এরকম মেয়ে ছিল যে ও আমাকে সিরিয়াসলি নিত না, জাস্ট খালি মানে আমি মানে বুঝতে পারতাম যে ও আমাকে সিরিয়াসলি নেয়নি, বা ও আমাকে মানে ইন ফিউচারে আমাকে হাজবেন্ড হিসেবে চিন্তা করছে না, এই চিন্তা করছে না। ফাইন। আবার এই পয়েন্টটা নিয়ে একটু জানার আছে, সেটা হচ্ছে তাহলে রিলেশনশিপটা আসলে কি ছিল? এটা ফ্রেন্ডশিপও বলা চলে না, গার্লফ্রেন্ডশিপও বলা চলে না, সিরিয়াস রিলেশনশিপও না। সো হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ? এটা রিলেশন, এই কথা বলা এরকমই রিলেশন, ওয়ান কাইন্ড অফ শো অফ বা টাইম পাসই বলা চলে আর কি। ওই টাইমে যেটা হয়। তো আমি ওই টাইমে হচ্ছে ওর সাথে এরকম রিলেশন কন্টিনিউ করতে চাইনি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওকে আমি বেটিং নিয়ে ব্যস্ত থাকতাম, ও আমাকে ফোন করতো না, এরকম ডিস্টার্বও করতো না। আমি বুঝে ফেলতাম যে আসলে আমার জন্য ওর আসলে ওইভাবে অতটা ইমোশন নেই, তো আমারও ইমোশন কাজ করতো না ওর জন্য। সো আপনার হাতে তখন 3 লাখ। এখানে একটা বিষয় একটু ইম্পর্টেন্ট, প্রিয় শ্রোতা, আপনি একটু আমাকে, আমার ফিল থেকে জিনিসটা আসছে, আমি জীবনে কোনোদিন 1 টাকাও জুয়া খেলিনি বাই দ্য ওয়ে। সো যদি বিষয়টা কারেক্ট হয়ে থাকে আপনি আমাকে বলবেন, মানে আমি যতটুকু বুঝতে পারছি। একটা হচ্ছে যে এই 18 লাখ টাকা যদি আপনি 3 থেকে 5 বছর পরিশ্রম করে তিল করে জমিয়ে ব্যাংকে রেখে আপনি যদি 18 লাখ টাকা আপনার কাছে থাকতো, তাহলে ওইখান থেকে 2 লাখ টাকা 5 লাখ টাকা লস হওয়া বা কোনো কারণে যদি ওই টাকা আপনার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মুহূর্তের যে ফিলটা হবে, আর 6 মাসে 18 লাখ টাকা তাও এসছে এরকম বেটিং করে, সেই মুহূর্তে আপনার 11 লাখ টাকা চলে গেছে। এই দুটো ফিল কি আসলে একরকম? আপনার যদি ফার্স্ট ফিলের সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনার জন্য বলাটা খুব ডিফিকাল্ট হবে। আমি ডেফিনেটলি বলতে চাই, এই কথার কারণেই বলছি যে এটা আসলে একরকমের না। 6 মাসে উনি 18 লাখ টাকা পেয়ে তার মধ্যে উনি 11 লাখ টাকা লুজ করেছেন,
হাতে আছে সবকিছু খরচ টরচ করে 3-4 লাখ টাকার মতো। ওনার ফিলটাই হবে না এটা যে ওনার হাতে 11 লাখ টাকা ছিল, বরং ওনার মধ্যে যে ক্রেজিনেসটা জাগার কথা যে কিভাবে আমি আরো 18 লাখ টাকা দ্রুত যাব। রাইট? আমি কি ভুল বলেছি? আমার তখন ওই ক্রেজিনেসটা কাজ করতেছে যে কেন আমি লুজ করলাম এতগুলো টাকা, আমাকে ওইগুলো রিগেইন করতে হবে আবার। রাইট, এই জায়গাটাই হচ্ছে সবচাইতে ভয়ানক জায়গা জুয়ারিদের জন্য। বলেন তারপর কি হলো? তারপর হচ্ছে আমার কাছে 3 লাখ টাকা ক্যাশ আছে, সবকিছু আমি হেরে বসে আছি, এটা আমি শেয়ার করতেছি না কারোর সাথে। সবাই ভাবছে আমার কাছে, মানে সবাই আসলে জেতাটা দেখে, হারাটা দেখে না। তো সবাই ভাবছে আমার কাছে আরো অনেক টাকা আছে, যে 50-60 লাখ টাকা তো আছেই, এটা সবার ধারণা। ওই মুহূর্তে আমি বাসায় এই অ্যামাউন্টের টাকা চাওয়া সম্ভব না যে আমাকে 10 লাখ 5 লাখ টাকা দেয়, এটা তো পসিবলই না। আমি কি করব? তো 3 লাখ টাকা আমার, আপনি তো লোয়ার গ্রেডে খেলতে পারতেন ওই সময়টাতে। আমার হচ্ছে না, আমি 3 লাখ টাকা যে লাগাবো, মানে আমি তো এতগুলা টাকা হেরে গেছি, এখন আমার 3 লাখ টাকাই হচ্ছে না যে আমি 5 লাখ টাকা লাগাবো, এর নিচে আমি লাগাবো না। মানে মেন্টালিটি আসতেছে না যে 3 লাখ আর কত পাবো, 3 লাখই পাবো, 6 লাখ হবে। চিন্তা করেন আমি একটু আগে যেটা বলেছি সেটা মিলেছে কিনা দেখেন। ওনার টার্গেট হচ্ছে 18 লাখ টাকা আমি কখন করবো, কত দ্রুত করতে পারবো, কারণ এই টাকাটা আমার কাছ থেকে চলে গেছে। সুতরাং 3 লাখ যে আছে, ওনাকে যে আবার অনেক পিছন থেকে গিয়ে শুরু করা উচিত, ওইটা ওনার মাথায় কাজ করতেছে না। ওনার কথা হচ্ছে যে 5 লাখ যদি লাগাই তাহলে আমার রিটার্ন 5 লাখ আসতে পারে, সো দ্রুত আমি কাভার করতে পারবো। কিন্তু ওনার মাথায় এটা কাজ করতেছে না যে 5 লাখ লাগলে আমি জিরো হ্যান্ড হয়ে যেতে পারি। রাইট? হ্যাঁ, পরদিন ওদের সাথে আমরা আবার গেম করলাম, 2 দিন পর আর কি, 2 দিন পর আবার গেম করলাম। ওই দিন 15 লাখ টাকার গেম করলাম এবং আপনার কাছে মাত্র 3 লাখ টাকা। আমার কাছে আছে মাত্র 3 লাখ টাকা। 15 লাখ টাকার গেম কিভাবে করলেন? এটা ছিল টোটালি কি বলে, টাকাটা ওরা আমাদের কাছে জমা দিত, আমরা ওদের কাছে দিতাম না। কারণ আমার যে ভাইয়াটা, ওনার হচ্ছে দোকান, এই দোকানেই টাকাটা রাখা। আপনার ভাইয়া কি এটা জানতো যে আপনার কাছে টাকা নেই? না, উনিও জানতো না। প্রিয় শ্রোতা, বিরতি নিব এই পর্যায়ে, একটি ছোট্ট একটা বিরতি। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এপিসোড ইন সিক্রেটস এভার। এখন পর্যন্ত সিক্রেটসের যাত্রা মাত্র মাসখানেক হয়েছে, বাট আমি বলবো যে আমার যত ধরনের কনফেশন শো হয়েছে আমার ক্যারিয়ারে, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট শো। আপনারা ছোট্ট একটা বিরতি পর্যন্ত অপেক্ষা করুন। রাত 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়টা আসছে, সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা সময়, এবং এই ভয়াবহ সময় ফেস করে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ আমরা জানি সমাজে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়েছে এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতি, মাত্র কয়েক মিনিটের। ঠিক রাত 12টায় আমি আরজি কিবরিয়া সিক্রেটস নিয়ে আবারও ফিরছি ঢাকা FM 90.4 এ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস অন ঢাকা FM 90.4 উইথ মি আরজি কিবরিয়া। এবং সিক্রেটসে আজকে সিক্রেটস রিভিল হচ্ছে আবিরের। আমি কথা না বাড়িয়ে সিক্রেটসের আবিরের কাছে আবারও ফিরছি। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যদি আবিরকে আপনারা দেখতে চান কিংবা আমাদের পুরো অনুষ্ঠানটি কিভাবে এখানে চলছে সেটার যদি কিছুটা হলেও আভাস পেতে চান, চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি, youtube.com/dfm904। এবং অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে কানেক্ট থাকুন ফর মোর সারপ্রাইজেস এবং আরো বেশি কিছু পাওয়ার জন্য। যেখানটায় ছিলাম আবির, আপনি যেটা বলছিলেন যে আপনারা 15 লাখ টাকা বা সামথিং লাইক দিস একটা বড় অ্যামাউন্টের বাজি ধরলেন, তখন আপনার কাছে ওই টাকাটা নেই, মানে আর একটু সামনের দিকে আগাতেছে, কি হয়েছে তারপর? তখন আমার কাছে ক্যাশ 3 লাখ টাকা। তো আমি ওই দিন 14 লাখ টাকার একটা ডিল করলাম ওদের সাথে, সবকিছু কনফার্ম, ওরা টাকা জমা দিয়ে চলে গেছে। তারপর ভাইয়া আমারে বলতেছে যে আমি আজকে গেম করব না। মাই গুডনেস। কারণ আজকে তুমি এই টিমটাই করছো, আমার পছন্দ হয়েছে। ভাই আপনি তখন বলতেন আমি এত টাকা কোথায় পাবো। ওদের ফোন দিলাম, সাথে সাথে ওরা এটা স্যাক্রিফাইস করতেছে না। পরে ভাইয়াকে অনেক করার পরে বললো যে
ঠিক আছে আমি বড় জোর 3 লাখ টাকা নিতে পারি। ওকে, যে 3 লাখ টাকার জন্য আপনাকে এটা করতে হবে না, তো আপনি যদি 5 লাখ টাকা নিতে পারেন নেন, বাকি 9 লাখ টাকা আমি নিচ্ছি। তো উনি করবে না অনেক করে ওনাকে রাজি করানো হইলো। 9 লাখের মধ্যে আপনার কাছে অ্যাকচুয়ালি 6 লাখ টাকা 3 লাখ টাকা আছে, 6 লাখ টাকা নাই। 6 লাখ টাকা নাই। ওই দিন ম্যাচ হারলাম। ওই দিনও হারলেন? হ্যাঁ, ওই দিন হারলাম। এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি বিগ ব্যাশের 26টা ম্যাচ আমি টানা হারছি। এই যে আপনার হারের যে বিষয়টা, হ্যাঁ, টানা 26টা ম্যাচ পৃথিবীর কেউ হারে কিনা আমার দেখা মতে নাই। আমি হারছি, তার কেন হারছি আমি একটাই মনে হয়, মানুষ বলে যে টাকার অভিশাপ লাগে, আমার মনে হয় সেটাই লাগছিল। কারণ আমি এমনও দিন গেছে যে আমি টাকা দিয়ে হাত পরিষ্কার করতাম হোটেলে যেয়ে, আমি ওয়েটারে দিতাম 500 টাকা। আপনি হারার পর আপনার কাছে টাকা নাই, কি ঘটলো ওই ম্যাচটাতে? ভাই আমাকে ফোন দিল যে পার্টি আসছে, তুমি টাকা নিয়ে আসো। তারপর আমি আমার ফ্রেন্ড সার্কেলদের বললাম যে এখানে একটা ক্যাচাল টেচাল হইতে পারে, আমি সবার একটু অ্যাওয়ার করে রাখলাম যে ফোন দিলে তোর একটু যাইস। যাওয়ার পর এলাম, বললাম যে ভাই আমাকে একটা দিন সময় দিতে হবে, আমার কাছে টাকা নেই। মানে টাকা নেই এটা বলি নেই, বলছে যে টাকা আছে, এক জায়গায় আছে, ওইটা আমার কাছে এখন হাতে এসে পৌঁছায় না। কই যে না ভাই আবির ভাই, এটা তো কথা ছিল না, আমরা জমা দিয়ে গেম করি, আমরা ওয়েট করবো না। ভাই আপনারা তো অনেক টাকা নিয়ে গেছেন, এখানে আপনার তো লুজার না, লুজার আমি, সেক্ষেত্রে কই এর জন্যই তো আমরা ওয়েট করবো না, আপনার সাথে আর গেমই করবো না আমরা, আপনি আমাদের পেমেন্ট দিয়ে দেন। ওকে। তো আমার যে ভাই ছিল ওনার ভাগের 5 লাখ টাকা ওদের করতেছে, কিন্তু ওরা নিচ্ছে না, যে আমাদের 14 লাখ টাকা দিতে হবে, কে ভাগ করে কত নিচ্ছে এটা আমরা দেখার বিষয় না। আলটিমেটলি ভাইয়া আমাকে প্রেশার দিচ্ছে যে তোমার টাকাটা দাও, আমার দোকানে ক্যাচাল হোক আমি চাই না, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি চাল অনেক ঝামেলা হবে, এলাকায় আমার একটা রিপোর্টেশন আছে। তো আমি কী করি, আমি বললাম যে ঠিক আছে তুমি করো, আসতেছি আমি 1 মিনিট দাঁড়ান। কই ভাই আপনি যেখানে যান আমার একটা লোক আপনার সাথে যাবে। মানে আমার মাথায় তখন আর কিছু কাজ করতেছে না, যে তো কী করবো এখন। মানে আমার তখন হাতে 3 লাখ টাকা, 6 লাখ টাকা আমি কই, মানে 1 ঘন্টার মধ্যে 6 লাখ টাকা কে পারবে, কোথ থেকে, যার কাছে নাই। রাইট। তো আমি বাসার থেকে আমার বাইকটা নিয়ে আসলাম, ম্যাকবুক ছিল, ম্যাকবুকটা নিয়ে আসলাম, বললাম যে এই 2টা রাখেন, আমি কালকে টাকা নিয়ে সেগুলো সরাই নিয়ে যাবো। বললো যে ভাই এটা বিক্রি করে তো আপনার 6 লাখ টাকা হবে না। বললাম ভাই 2 লাখ টাকা বিশ্বাস করেন আমার দিয়ে, 2 লাখ টাকা নয় কম হবে, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা 2.5 লাখ টাকায় কম হবে, এটা আপনি যদি বিলিভ না করেন তাহলে যান আপনি, আমি টাকাই দিব না। যখন আমি আবার রাগায় উঠছি ওরা বলছে ঠিক আছে সমস্যা নেই। পরে আমি কই পাবো, আমার আসলে ছিল যে আমি বাইকটা আর ওটা বিক্রি করে ওদের দিয়ে দিব। হ্যাঁ, পরের দিন আমি টাকা ম্যানেজ করতে পারলাম না। তারপরে ওরা হচ্ছে আমার কাছে, বললাম ভাই আমারে মাপটাপ করে দেন, আমার পক্ষে আর পসিবল না, আমি এই লাইনে আর থাকতেছি না। বললো যে না সম্ভব না, আপনি আমার কাছে যে হিসাব দিচ্ছেন আপনি বাইক বিক্রি করে আমাদের ক্যাশ টাকা দেন, আমাদের বাইক লাগবে না। ঠিক আছে ভাই আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তাহলে যদি বাইক বিক্রি করে আমার সময় লাগবে, অ্যাটলিস্ট আমাকে মাসখানেক সময় দিতে হবে, কারণ বাইক কবে বিক্রি হয়, কারণ এই বাইক তো এত তাড়াতাড়ি আমি বিক্রি করতে পারবো না। ওকে ঠিক আছে আমি বাইক আমি নিয়ে নিবো, কিন্তু আমি 3.5 লাখ টাকা দেবো। ভাই আমি 4.5 দিয়ে গেছি, আমি তো 3.5 কীভাবে দেন? বলে যে ঠিক আছে আমি তো কিনছি, কয়েকদিন হয়েছে, আপনি কেমনি। পরে এইভাবে মিউচুয়াল করে ওর সাথে আমার হচ্ছে একটা ডিলিং চাইছিল, আমার কাছে 1.5 লাখ টাকা দাবি করছে আর কি, সব মিলে। ঠিক আছে আমি 1.5 লাখ টাকা আপনাকে দিব। আমি আমার ওই ভাইয়াটা ছিল ওনার সাথে আমার একটা ক্যাচাল, যে তুমি আমাকে বিপদে ফেলাইলা, আমার একটা রিপুটেশন নষ্ট করলাম পার্টির কাছে, আর এই তোমার সাথে যে আমি এত টাকা লস করলাম, হ্যাঁ, যে তোমার সাথে আমি আর নাই। আর তো ওই দিক থেকেও আমার কাছে 1.5 লাখ টাকা বলে আমার লোকজন ছিল, ওদের নিয়ে সময় নিয়ে নিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি 1.5 লাখ টাকা আমি 15 দিনের সময় নিলাম, যে 15 দিন আমি পরে তোদের ওনাদের আমি কি পেমেন্ট করে দেবো। তো 15 দিন পরে আমি ওটা পারলাম না কোনোভাবেই, মানে বাসায় তো আর চাওয়া যায় না, উইদাউট কোনো কজ আমি বাসায় চাইতে পারতেছি না। জি। তো আমি কি করব এখন, মানে আমি হ্যাঁ ম্যানেজ না হয় করতে পারতাম বোনের কাছ থেকে, ওর কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে, সেটা আর কত 50,000 টাকা, ওইভাবেও সম্ভব না। মানে তখন আমি কারোর কাছে ধার চাইনি, আমার লাইফে ধার চাইতে তখন লজ্জা লাগে আর কি, ফার্স্ট আমার লাইফে। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে 14 শুরু হয়ে গেছে আর কি, মানে বা হচ্ছে 13 লাস্টের দিকে। এদিকে আমার গ্র্যাজুয়েশনের মনে করেন হচ্ছে আপনি লাস্ট মানে থিসিস জমা দিব আর কি, মানে 4th ইয়ারের হ্যাঁ লাস্ট সেমিস্টারে থিসিস পেপার জমা দেব। আর রেজাল্টও অনেক খারাপ, ইকোনমিক্স একটা রেজাল্ট চলে আসছে, মানে যেহেতু আমি এইসব কারণে আমার রেজাল্টটা অনেক, মানে আগের প্রথম 2 বছর যে রেজাল্টটা ছিল তার থেকে অনেক পুরো একটা রেজাল্ট চলে আসছে। তো আমি
এখন তো আরও এটা রিগেন করা সম্ভব না। আমি যদি ইমপ্রুভমেন্ট দিতে চাই প্রত্যেকটা সাবজেক্টে আমার আরও 4 বছর লেগে যাবে, অ্যাটলিস্ট 2 বছর লেগে যাবে আরও। এটা ইম্প্যাক্টের দিকে আছে, আমরা খেয়াল রাখবেন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফিনিক্স পাখির একটা উদাহরণ আমি দিতে চাই। ফিনিক্স পাখি, এটা আসলে গ্রিক পুরাণে আছে কথাটা, যে ফিনিক্স পাখিটা হচ্ছে একটা পাখি, যে পাখিটা একটাই নাকি আছে পৃথিবীতে। এটা যখন মরে যাওয়ার বয়স হয় তখন সেটা বিভিন্ন জায়গা থেকে খড় কুটো অনেক কিছু জড়ো করে ওখানে আগুন লাগায় এবং তারপরে সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তারপর সে আগুনে এসে পুড়ে যে ছাইটা থাকে সেই ছাই থেকে ছোট্ট একটা ফিনিক্স পাখির জন্ম হয়। এবং ওই ফিনিক্স পাখিটা আবার যখন মরার সময় হয় তখন সে এরকম খড়কুটো জড়ো করে, আবার সে আগুনে ঝাঁপ দেয়, সেটা পুড়ে যায়, তারপর ওখান থেকে আরেকটা ফিনিক্স পাখির জন্ম হয়। উনি মোটামুটি পুড়ে গিয়েছে, কিন্তু ওনার গল্প শেষ হয়নি, এখান থেকে আরেকটার জন্ম হচ্ছে এবং সেটা একটু পরেই। বলুন তারপর, মানে আপনি ধারটা শোধ করবেন কিভাবে? হ্যাঁ, ধারটা তারপর আমি কোনো ওয়ে পাচ্ছি না। ওরা হচ্ছে আমার বাসা চিনে আসছে, তো 15 দিন চলে যায়, 2 সপ্তাহ ওভার আমি ওকে দিতে পারি না, ওদের কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। তো ওরা লোকজন নিয়ে আমার বাসায় আসে। আর ইউ কিডিং মি? সিরিয়াসলি? সিরিয়াসলি ওরা আমার বাসায় চলে আসে। ওদের আমি হাজার ই করা সত্ত্বেও ওরা এটা মানে ই করে না। তখন কোনো খেলা নেই। আপনি রিকোয়েস্ট করছিলেন না আসার জন্য? হ্যাঁ, আমি অনেক রিকোয়েস্ট করছি ওদের, কিন্তু কোনোভাবেই। ওরা হচ্ছে 10-15 জন ছেলে পেলে নিয়ে আমার এলাকার বাসায় চলে আসে। বাবাকে বলার সাথে সাথে বাবা কোনো কিছু না করে একটা চেক লিখে দেয়, আপনারা নিয়ে আপনারা চলে যান, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। আর এটা জানি বাইরে আর কাউকে বলবেন না যে এরকম। ওরা কি বাবাকে এসে কি বলে সেটা আমাকে আগে একটু ওরা বলে যে জুয়া খেলার কথা বলে ডিরেক্ট, যে আপনার ছেলে জুয়া খেলে হ্যাঁ এইভাবে হেরেছে, আমরা এত টাকা পাই। পুরো স্টোরিটা কি বলে নাকি শুধু বলে এত টাকা পাই? না, ওরা হচ্ছে পুরো স্টোরি বলে না। ওরা বলে যে আমরা ওর সাথে একটা ম্যাচ খেলছিলাম, জুয়া খেলছিলাম, সেখানে আমরা হচ্ছে 1.5 লাখ টাকা পাই। আমি এখানে একটা কথা, যে আমাকে বাইকটা যে ছিল, বাইকটা তো মানে যখন আমি তো বাসায় আর নিয়ে আসিনি, তো দেওয়ার পরে তো জিজ্ঞেস করছিল বাইকটা কি করছো, আমি বলছি বাইকটা হারিয়ে গেছে। ওখানে গিয়ে বলে যে বাইকটা আমাদের কাছে দিয়েছে। হ্যাঁ, ওরা বলছে। তখন হচ্ছে আমি টোটালি মানে এই প্রথম তাদের কাছে আমি মানে ধরা খেলাম বলতে তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। মনে আছে নিশ্চয়ই, আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে ওর ফ্যামিলি পারসেপশনটা এমন ছিল যে ও হচ্ছে লাইক ধোয়া তুলসীর পাতা টাইপ ছেলে, ও কিছু জানে না। এবং ওনার ফেসের যে অবয়বটা আসলেই তাই, মানে ওনাকে দেখে বিলিভ করা যাবে না যে ওনার জীবনে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। শুরু হয়েছে মাত্র, প্রিয় শ্রোতা। হ্যাঁ, তো বাবার চেক লিখে দিলেন? হ্যাঁ, চেক লিখে দিলেন নিজের সম্মান বাঁচাইতে। ওরা চলে গেল। তারপরে বাসায় আমাকে অনেক বকাঝকা মানে যেটা হয় আর কি করা হলো। তারপরে হ্যাঁ, এর আগেই হচ্ছে বাবা আমার থেকে আর কি ছিপি নিয়ে নেয়, মানে ওই থিসিস পেপার জমা দেই, ওখান থেকে ছিপি একটা নিয়ে নেই। তখন আমাদের হচ্ছে আপনার ওই রেজাল্টটা এর মধ্যে চলে আসে আর কি। তারপর হচ্ছে আমার ওই বাবা হচ্ছে একটা ব্যাংকে, একটা প্রাইভেট ব্যাংকে আমার জন্য একটা কথা বলে রাখে। তো আমাদের একটা রিলেটিভ ছিল বাংলাদেশ ব্যাংকে, তো উনি হচ্ছে একটা করে আমার একটা প্রাইভেট ব্যাংকে একটা মানে অফিসার লেভেলের, জুনিয়র অফিসার লেভেলে একটা জব দিয়ে দেয়। আচ্ছা, তো আমি জয়েন করি। তো মানে ওইসব আমি পাস্ট ভুলে যাইতে চাইতেছি, আমি আসলে আর ওই লেভেলে আর চাচ্ছেন না। হ্যাঁ, আমার এখন ভালো লাগতেছে, নতুন একটা পরিবেশ, আমি জয়েন করলাম। তো আমার যতগুলো ক্লাসমেট ছিল আমি ফেসবুকে রেগুলার হইলাম। মানে এই যে এতটা বছর, এই যে 2টা বছর 3টা বছর আমি ওদের সাথে করছি, আমি পুরো অফ কন্ট্যাক্ট ছিলাম। আমি কোনো আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন দিলে আমি রিসিভ করার সময় নেই, মানে এত বেশি ব্যস্ত থাকতে। হ্যাঁ, আমি খেলা দেখতেছি, আমি একটা প্রেশারের মধ্যে আছি, একটা উইকেট গেলে আমার প্রেশার, ওই টাইমে কেউ আমাকে ফোন দিলে আমি অবশ্যই আমি বিরক্ত বোধ হচ্ছি, আমি কেটে দিচ্ছি। এর মধ্যে আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছে, ক্লাসমেটদের বিয়ে হয়েছে, আমাকে দাওয়াত দিচ্ছে, আমি যাই নাই, আমি টোটালি রিমুভ। শুধু এই একটা গণ্ডির ভিতরেই আমি সারাদিন 24 আওয়ার্স এবং 3 ইয়ার্স এখানেই। ওকে, মানে আমি কোথাও যাই নাই। আমার ফ্রেন্ড সার্কেল ওরা আর কত ফোন দিবে, ওদের একটা আছে, ওরা আস্তে আস্তে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিল। তখন আমি পুরা লনলি, উইদাউট কিছু জুয়ারি আমার সাথে ওই টাইমটাতে। তারপরে আমি হচ্ছে ওইখান থেকে সার্ভাইভ করে আমি যখন ব্যাংকে জয়েনিং করলাম, তারপরে হচ্ছে ওরা আবার আমাকে কংগ্রাচুলেট করলো সবাই। হ্যাঁ, 4 দিন পরে কোথায় পেলাম তোমাকে, ওদের সাথে একটু আড্ডা দিতাম, ভালো লাগতো। আবার লাইফটা একটু গুছিয়ে আসছিল, বাসায় আবার একটু মানে আস্তে আস্তে বাবা মার একটু বিলিভ আবারও হ্যাঁ, বাবা মা ফুল স্টোরি কি তারা জানতো বাবা মা যে আপনি 18 লাখ টাকা লুজ করেছেন? ওগুলা কিছু জানে না, এই ঘটনা এটাই জানতো। আজকে আপনি যে ঘটনাটা বললেন এখানে বা বলতে যাচ্ছেন, এটা কি আপনার ফ্যামিলি মেম্বাররা জানে সবকিছু ইন ডিটেল? না, ইন ডিটেল এই 18 লাখ টাকা যে এই যে এত কিছু করছে এগুলো কিছু তারা জানে না। হ্যাঁ, আজকেই প্রথম জানছে। হ্যাঁ, ওকে, এখন জানবে বলতে পরের ঘটনাগুলো জানে।
যে ঘটনাগুলো আপনি এখন পিছন যে এখন যে আমি ঘটনাগুলো জানবে এই কারণে, বিকজ বাবা তো তখন জেনে গিয়েছে আলটিমেটলি যে আপনি এটার মধ্যে ইনভলভ, কিন্তু স্টার্টিংটা কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছে এগুলো জানে না। এগুলো জানার এগুলা বলার প্রশ্ন উঠে না, আর তার যা ইয়ে করারও আসে নাই যে তুমি এখানে যাবা না, দ্যাটস ফাইনাল। ওকে, ব্যাংকে জয়েন করার পর তো আমার একটা ওই যে যার কথা বলছিলাম রাজীব, তো আমাকে ফোন দিল, তখন হচ্ছে মেসে থেকে। যখন ওরা আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি দেখা করো, আমাদের বাসা নিচ্ছি তো, নতুন বাসা, এখানে আসো। আমি বললাম যে হ্যাঁ। আর একটা কথাও হচ্ছে ওই যাওয়ার পরে ও হচ্ছে একটা আবার ইয়াবা খেত, মানে ওদের গ্রুপটা ওই বাসার সবাই। ওইখানে একটা ছেলে ছিল, ও আবার একটু ভালো ছিল, ওর নাম ছিল অনিক। ও হচ্ছে আবার ওই ফ্রিল্যান্সিং টাইপের কাজ করতো। আচ্ছা, ওই আপনার ফ্রিল্যান্সিং এর যে অ্যাকাউন্টটা ছিল ওটা হচ্ছে 4 স্টারের উপরে ছিল আর কি। বাহ। তো এই হিসাবে প্রচুর কাজ পাইতো, প্রত্যেক সপ্তাহে ভালো কাজ পাইতো। তো আমি ওকে বললাম তাহলে এক কাজ করো, তুমি আমার এই কাজটা শেখাও, আমি ব্যাংকে ইয়ের পাশাপাশি যদি করতে পারি রাতে তাহলে বেটার। ঠিক আছে, তুমি তাহলে শিখাও, আমার কোনো সমস্যা নেই। আর এর মধ্যে হচ্ছে ওদের বাসায় আমি প্রত্যেক ফ্রাইডেতেই যাইতাম, যেহেতু ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তো আমি ওইখানে যাইতাম, ওরা হচ্ছে ইয়াবা খাইতো, ওই 200 টাকা আমার কাছ থেকে নিত, 400 টাকা, আমি ওইটা গায়ে দিতাম না আর কি। আমি ওর কাছ থেকে শিখতাম এটা সেটা। তো ওটা তখনও জুয়া খেলে, কিন্তু ওরা হচ্ছে লো অ্যামাউন্টের জুয়া আর কি, 1000 টাকা 2000 টাকা ওইরকম খেলে। তো আমার ওই মানে ওই কাহিনী ইয়ের পর থেকে আমি এটা টোটালি মন থেকে চলে গেছি যে আমি এটার এখানে আর যাবো না। ওকে। তারপরে আমি যার কাছে ওই অনলাইনের কাজগুলো শিখতেছিলাম ফ্রিল্যান্সিং, ওর মধ্যেও এই জিনিসটা আছে, মানে জুয়ার প্রবণতাটা, মানে টাকার ইটা আর কি, লোভটা ওর মধ্যেও একটু আমার মতো আর কি। ও বললো ভাই আমার কাছে একটা সাইট আছে, আপনি ডলার ঢুকিয়ে আপনি এটা খেলতে পারেন। এটা কিভাবে? বলো যে এই যে এটা হচ্ছে Bet365। সাইটটার নাম কি? Bet365। আমি বললাম যে এটা হয় নাকি, এটা আবার কিভাবে অনলাইন ওরা টাকা মেরে দিবে? না ভাই, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি লাইসেন্স করা হচ্ছে। পরে ওরা আমার বললো যে আপনি এক কাজ করেন, আপনি অ্যাশেজ সিরিজটা দেখেন, অ্যাশেজগুলো দেখেন। ওরা হচ্ছে ইউটিউব থেকে মানে অ্যাশেজগুলো দেখাইলো, দেখেন এই যে বাউন্ডারির পিছনের বাউন্ডারিগুলো দেখছেন, এনে কি লেখা, Bet365। পরে ওই যে অনেক ম্যাচগুলাও দেখাইলো, ওই যে আপনার ডিসপ্লে থাকে না ফুটবলের যে সাইট বোর্ডগুলো ডিসপ্লে, সেখানে হচ্ছে এগুলো ডিসপ্লে করতেছে Bet365। মানে এটা কি বিজ্ঞাপন দিচ্ছে? হ্যাঁ, বিজ্ঞাপন দিচ্ছে। এই সাইট বিজ্ঞাপন দেয়? এই সাইট বিজ্ঞাপন দেয় এবং এটা লিগালি অ্যাকসেপ্টেড। এখানে আপনি হচ্ছে আপনার এই যে চ্যাম্পিয়ন ট্রফি গেল রিসেন্ট, এখানে তো বিজ্ঞাপন ছিল। বাউন্ডারি যে ইটা ছিল, যে দড়িটা থাকে চারপাশে, ওখানে লেখা ছিল, ওটার উপর দিয়ে তো পুরো বাউন্ডারিটা ওরা কভার করে ফেলে বিজ্ঞাপনে। Bet365। ওকে, তারপর এরকম অনেকগুলো কুকিজ আছে, Bet365, বেটওয়ে, বেট ভিক্টর, তারপর হচ্ছে আপনার 888। অভাব নেই, আপনি সার্চ দিলে অনেকগুলো পাওয়া যায়, গুগলে সার্চ দিলে অনেক চলে আসে। এর মধ্যে সবথেকে ট্রাস্টেড সাইট হলো Bet365। ওকে। এর জন্য আপনি 3টা ওয়েতে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন। সেটা হচ্ছে আপনি কিভাবে টাকাটা নিবেন, টাকাটা ঢুকাবেন, সেটা হচ্ছে একটা আছে নেটেলার, পায়োনিয়ার, তারপরে হচ্ছে আপনি স্কিল। এগুলো হচ্ছে অনলাইন ভার্চুয়াল, মানে অনলাইন ডলার আর কি, ভার্চুয়াল। ও অনলাইন ডলার এগুলা? হ্যাঁ, অনলাইন ডলার। এগুলো ভাঙায় কিভাবে? এগুলোর ভাঙায় হচ্ছে, এগুলার আর ভাঙায় না, এগুলো ধরেন হচ্ছে অনলাইন ভার্চুয়াল ডলার। এগুলো আপনার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করলাম, নেটেলার থেকে আপনার অ্যাকাউন্ট নেটেলারে দিলাম, এগুলো হচ্ছে রেট উঠানামা করে ধরেন। ও ওকে, এগুলো আপনি পরবর্তীতে সেল করতে পারবেন? হ্যাঁ, সেল করতে পারবেন। আমি 100, যারা কিনবে তারাই আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনবে। হ্যাঁ, সেটাই। এই ধরনের অনেক এজেন্ট আছে যারা এই অনলাইন ডলারগুলো বিক্রি করে। ওরা হচ্ছে সাপোজ ধরেন আপনাকে 92 টাকা বিক্রি করলো। এই অনলাইন ডলারটা কি শুধু পার্টিকুলারলি এই জুয়া খেলার জন্যই, নাকি অন্যান্য সেক্টরগুলো তো কাজে লাগে? হ্যাঁ, অন্যান্য সেক্টরে, যেমন হচ্ছে আপনি ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করলেন, এই অনলাইন ডলারগুলো কাজে লাগে। এই অনলাইন ডলারগুলো কাজে লাগে। তো আমাকে ও খুলে দেয়। আমি বললাম যে এটা সত্যি করে? তুমি এক কাজ করো, তুমি প্রথমে $50 ঢুকাও। হ্যাঁ, আমি তখন হচ্ছে আমি প্রথমে $50 কিনি, আর যার মাধ্যমে কিনি ওর নাম হচ্ছে নাহিদ ভাই। আচ্ছা। কেনার পর মানে ওনার সাথে আমার ওই মানে অনেক পরিচয় করে দেয়, অনেক ভাই যেটা পরিচয় করে দেওয়ার পরে আমি আর ওনার সাথে যাই না, আমি তো এখানে খেলতে আসছি। তো ওই নাহিদ ভাইয়ের কাছ থেকে ডলার কেনা বেচা হচ্ছে আর কি। তো এরকম করতে করতে আমি ভালো মানে একটা চলে আসি, আমি একটা ওটার প্রতি আমার একটা আসক্তি চলে আসে। আমি এই বেটিংটা হতো কিভাবে, ধরতেন কিভাবে? এটা কি দেশের মধ্যে নাকি দেশের বাইরেও ধরতেন? এটা হচ্ছে দেশের ভেতর কোনো ক্রিকেট খেলা হলে এখানে লাইভ চলে আসে অটোমেটিক। ওকে। আপনি এখানে সার্চ দিলে Bet365 সার্চ দিলে ইন প্লে একটা অপশন আছে, ওইখানে A to Z সব দেখা যায়। আচ্ছা। যে কোন খেলা হচ্ছে, সাপোজ ধরেন আজকে ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা, তো 3টার থেকে খেলা, ওই 3টার সময় ওখানে সব চলে আসবে। ওভার আন্ডার সাপোজ
বল টু না, বল। কিন্তু আপনি বেটিংটা ধরছেন কার সঙ্গে? আপনার সঙ্গে কাদের বেটিং হচ্ছে? পার্টি কারা? পার্টি হচ্ছে ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটের সঙ্গে বেটিং করতেছেন? হ্যাঁ, আপনি ঢুকলে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন যে এখানে হচ্ছে আপনি যদি বেটিং করি তাহলে ওয়েবসাইট অপশন দিয়ে রেখেছে, এটাতে আপনি এত পাবেন, এটা অপশন দিয়ে রাখছে। ওকে, প্রত্যেক বল টু বল অপশন দিয়ে রাখছে যে এই বলে কত রান হবে, ধরবা কি ধরবা না, এখন তুমি ধরবা কি ধরবা না তোমার ইচ্ছা। সো খেলতেছেন আপনি আসলে অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে, মানে আপনি আসলে কে করছে কারা করছে জানেন না, কিন্তু আপনি একটা ওয়েবসাইটের সঙ্গে খেলছেন, which is very very authentic, right? ওকে, আজকের এই লেসন আজ ফিট কি ট্রাস্টেড বলেন, ফুললি ট্রাস্টেড একটা সাইট, কিন্তু কতটা জীবনের 12টা বাজায় সেটা আমরা দেখব হচ্ছে আরেকটু পর। ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা FM 90.4-এ। আজকের এই এপিসোডটি ইউটিউবে আপলোড করা হয়েছে। আপনারা যদি আমাদের ইউটিউব থেকে শুনতে চান বা ডাউনলোড করতে চান, চলে আসুন আমাদের এই চ্যানেলটিতে www.youtube.com/DFM904। আমি আবারও বলি www.youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। শুনছেন ঢাকা FM 90.4 সিক্রেটস আপনারা শুনছেন। এবং যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের সিক্রেটগুলো নিয়ে মানুষকে সচেতন করবার জন্য, ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904904। জি, আপনি বেটিং করছেন ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে, আপনি যেটা বলছিলেন ওয়েবসাইটের কথা। তারপর হচ্ছে ফুল ট্রাস্টেড সাইটের জন্যই বলছি। এখানে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট অথবা আপনার আইডি কার্ড, আপনার কারেন্ট বিল, এইসব মানে পেপার এগুলো জমা নেয়। জমা নেওয়ার পরে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ওরা ভেরিফাই করে। আর হচ্ছে আমার যেহেতু কারেন্ট বিল ছিল না, আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করছিলাম। ওকে, যেহেতু তুমি তখন ব্যাংকে জব করে। হ্যাঁ, যখন আমি ভেরিফাই করলাম তো আমি প্রথম দিন $50 ঢুকালাম। ওয়ানডে খেলা হচ্ছিল শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের। আমি ওইখানে ওভারহান্ডার খেলতে খেলতে আমি ওই 50 দিয়ে $275 করে ফেলি। তো আমি বললাম যে 50 দিয়ে এত বানিয়ে ফেলেছি। তারপরে আমার স্টেকটা বেড়ে যায়। প্রথমে আমি 50 ঢুকানোর পরে আমি হচ্ছে আপনার 10 স্টেকে খেলতেছিলাম, মানে পার স্টেক আমার হচ্ছে $5,000 মতো একটা মানে বেটিং বড় দাম ধরতেছেন, সহজ বাংলা যেটা বলে। হ্যাঁ, তো একটা সময় ওইটার প্রতি আমার চরম নেশা চলে আসে। এনি টাইম খেলা যায়। হ্যাঁ, এনি টাইম খেলা যায়, ক্রিকেট যখন চলবে তখন খেলা যায়। হ্যাঁ, এখন হচ্ছে 24 আওয়ার্স খেলা যায়। ক্রিকেট না থাকলে টেনিস খেলা যায়, টেনিস না থাকলে বাস্কেটবল খেলা যায়। আমি সবথেকে বড় কথা হলো পৃথিবীর এমন কোনো খেলা নাই এখন আমি বুঝি না, মানে সব খেলা ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সব খেলা আছে এখানে এই বেটিং এর উপরে। তারপরে আপনার ওখানে হচ্ছে ক্যাসিনো আছে। আচ্ছা, ওকে, বলুন। তারপরে আমি টেনিসের উপরে, তখন আমি টেনিস খেলাটা বুঝতাম না। যখন ক্রিকেট খেলা না থাকতো তখন টেনিসের উপরে করলাম। একজনের ফ্রেন্ড ছিল, ও বললো এইভাবে টেনিস খেলে, অনেকটা ইয়ের মতো, ও শিখাই দিল। তারপরে আমার টেনিসের উপর একটা ইন্টারেস্ট চলে আসে। টেনিস খেলতে থাকি, টেনিসে আমার যথেষ্ট পরিমাণ মানে প্রফিট হইতে থাকে, কিন্তু আমি কখনো টাকা বের করতে পারি না। মানে আমি প্রফিট হচ্ছে আমার 500 হচ্ছে, 900 হচ্ছে, 1000 হচ্ছে, মানে 80,000 90,000 টাকা আমি $100 ঢুকালে আমি $500 $600 $1,000 করতে পারতেছি, কিন্তু ওটাতে আমার মন ভরতেছে না। আমার ভিতরে কাজ করতেছি ওই 18 লাখ টাকা। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। আমিও ঠিক এটাই ভাবছিলাম। হ্যাঁ, আমি 18 লাখ টাকা অর্জন করেই আসছি, এটা কিছুই না। হ্যাঁ, তখনই আমি উঠো দিব যে আমি যখন আমি ওই টাকাটা মানে রিস্ক করতে পারবো এখান থেকে। তো এরকম ভাবে 8,000 টাকা যাইতে 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 আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম স্যালারি এগেনস্টে 2,25,000 টাকা এরকম। ওকে, এটা বাসায় জানে না।
এই বেটিং এর জন্য, এই ভার্চুয়াল ব্যাটিং এর জন্য। স্যালারির টাকা তো ওইখানে যাইতোই, তারও ওইখান থেকেও আমি করলাম স্যালারি এগেনস্টে লোন তুললাম, ওইখান থেকেও আমার সব টাকা শেষ। সব টাকা শেষ মানে কি আপনি লুজ করলেন নাকি হেরে গেলাম, সব টাকা হেরে গেলাম। এই হারাটা কি মানে কন্টিনিউয়াসলি হয়েছে নাকি হঠাৎ করে হলো? না, কন্টিনিউয়াসলি। আমি 100 করে কিনতাম, এর জন্যই আমি মানে কম ডিপোজিট করতাম। তো টাকাটা বের করতে পারছিলেন না কেন আপনি? মানে আমার ইচ্ছা ছিল না, আমি একবারে বের করবো 18 লাখ 20 লাখ করে তারপরে বের করবো, 10 লাখ টাকা একবারে বের করবো বা 5 লাখ টাকা, মানে ওই 50,000 টাকা আমি বের করবো মানে চাচ্ছি না। ওকে। তো এরকম করতে করতে আমি নেটেলার ভিআইপি হয়ে গেলাম। এটা কি জিনিস? নেটেলার ভিআইপিটা হচ্ছে আপনি মিনিমাম 15 লাখ টাকা যদি ওইখানে ঢোকান, নেটেলার যদি ওদের তো হিস্ট্রি থাকে। ওকে, তো সেই জায়গা থেকে আপনাকে ভিআইপি বানাবে। ওরা হচ্ছে ভিআইপি গিভ ইউ সাম স্পেশাল অপরচুনিটিস বা ফ্যাসিলিটিস। স্পেশাল হচ্ছে যখন আমি ট্রান্সফার করব তখন আমার হচ্ছে ধরেন $100 ট্রান্সফার করলে $1 কাটে, আর অন্য সময় কাটে। আর হচ্ছে এখন আমার কাটে হচ্ছে 50 পয়সা। ওকে ওকে, এরকম একটা অফার, মানে তাহলে মানে 15 লাখ টাকা এরকম একটা চলে আসলো আর কি। মানে আমি অলরেডি, আর এই 15 লাখ টাকা আমি কিভাবে পেলাম সেটা আমি আপনাকে বলছি এখন। জি। আমি যখন ব্যাংকে জব করতাম তা আস্তে আস্তে আমি ব্যাংকে ইরেগুলার ছিলাম। 5 দিনের ব্যাংকিংয়ে আমি 2 দিন মিস দিতাম, শুধুমাত্র এটার জন্য। আমি সারা রাত খেলতাম, সকালে উঠতে পারতাম না, যাইতাম না। মানে এই ধরনের কারণে আমি ল্যাকিং অফ অ্যাবসেন্স কারণে আমি জবটা হারালাম আর কি। তারপরে বাসার থেকে আমাকে আবার একটা প্রেশার চলে আসলো। আমি আবার বাসায় মিথ্যা কথা বললাম যে এরকম একটা কারণ হয়েছে, আমাকে আবার নিবে, ওরা আমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করছে, আমাকে আবার নিবে। কিন্তু আমার মধ্যে বেটিংয়ের এটা চলে আসছে, আমি ছাড়তে পারতেছি না, আমাকে খেলতেই হবে। তারপর ব্যাংকে থাকাকালীন অবস্থায় অনেকে আমাকে বলতো, দোস্ত আমাকে ব্যাংকে কোনোভাবে ঢোকানো যায়, তুই তো ঢুকছিস। তারপর আমার কাছে আমি ওইটার ফ্যাসিলিটি নিয়ে শুরু করি। এক্স্যাক্টলি, আমি বুঝতে পেরেছি, মানে আপনি তার কাছ থেকে পয়সা নেওয়া শুরু করলেন। হ্যাঁ, আমি প্রথমে একটা ফ্রেন্ডকে নিলাম, বললাম দোস্ত তুই যদি ঢুকতে চাস তো তোর 4 লাখ টাকা লাগবে। দোস্ত আমি এত টাকা তো আমার ফ্যামিলি আমাকে অ্যাডভান্স দিবে না, যদি হয় পরে দেবো, আমাকে এই ধরনের কোনো অপশন নাই। মানে আমি টাকা যেভাবে নেওয়া যায় ওইভাবে আমি প্রেশারাইজ করতেছি ওদেরকে। ঠিক আছে, আমি 2 লাখ টাকা প্রথমে দিচ্ছি। ঠিক আছে, 2 লাখ টাকা নেওয়ার পরে হতো ওর থেকে ওইটাও শেষ হয়ে গেল। এরকম করার পরে আরেকজনের কাছে গেলাম, কিন্তু ওর কাছ থেকে আমি 4 লাখ টাকাও, ওই 2 লাখ টাকা নেওয়ার পরে ওই প্রেশার দিয়ে ওই 2 লাখ টাকাও আনছি আর কি। এরকম করতে করতে আরেকজনের কাছ থেকেও সেম অবস্থা। এটা আমার ফ্যামিলি তো জানেই না, তারা হচ্ছে আমাকে দিচ্ছে কেন, ফুল ট্রাস্টের উপরে দিচ্ছে, কারণ আমি এরকম ট্রাস্টেড ছিলাম তাদের কাছে। তাদের কাছ থেকে কখনো আমি টাকা নিইনি, কখনো ধার চাইতেও হয়নি তাদের কাছে। ওরা আমার জানে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু জানে, যার ছয় ওরা মনে করে নেই এরকম কিছু হইতে পারে, যেহেতু আমি একটা প্রাইভেট ব্যাংকে আসি। তারপর আপনাকে একটু বলি, একজনের কাছ থেকে আনলাম 6 লাখ টাকা। কিভাবে? এই সেম রেশিও, এই ব্যাংকে জব পাওয়া। হ্যাঁ, ব্যাংকে জব পাওয়া, এই রেশিও বা এইগুলো নিই। কিন্তু আমার জবটা যে চলে গেছে এটা কেউ জানে না, উইদাউট মাই। আপনি ব্যাংকে জব হয়েছে এটাকে ক্যাশ করেছেন, মূল কথা হচ্ছে এটা। হ্যাঁ, এটা তখন আমার ফ্যামিলি বাদে আর কেউ জানে না, যে আমি আর কারোর কাছে বলি নাই যে চলে গেছে। আর ফ্যামিলিও জানে যে এটা আমি 4 মাস পরে আবার আমি যাচ্ছি, 4-6 মাস পর। আমার এক রিলেটিভ ছিল, রিলেটিভ বলতে আমার আপন খালো, আমার খালাতো ভাই, উনি ওখানে বিলিভ করতো। আমি ওনার কাছ থেকে বললো যে ওর তো অনেক আছে, যেহেতু করছে। আমি বললাম আঙ্কেল আমি দিতে পারি, কিন্তু বাবাকে বলা যাবে না, আপনি যে আমাকে টাকা দিবেন বাবাকে বলতে পারবেন না। ঠিক আছে, বলবো না। সে আমাকে 6 লাখ টাকা দিল, আপন খালু। হ্যাঁ, আর মাথার মধ্যে তখন মানে আমি কিছু করতে পারতেছি না, আমার খেলতেই হবে। আপনি তো তখন লুজ করতেছেন, তারপরও কেন খেলতেন? এর জন্যই মনে হয় খেলতেই হবে আমার, মানে ওইগুলো আমাকে আবার কাম ব্যাক করতে হবে, ওই টাকাগুলো আমার মানুষকে আবার ফিরিয়ে দিতে হবে। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, প্রিয় শ্রোতা। অঙ্কটা খুব সহজ। যারা জুয়া খেলে নিঃস্ব হয়েছেন কিংবা যারা খেলার মধ্যে আছেন তাদের জন্য বলি, অঙ্কটা খুব সহজ। এটা আপনাকে প্রথম পর্যায়ে এমন একটা বড় অ্যামাউন্ট দিয়ে দেয় সামহাও, এবং দেওয়ার পরে আপনি যখন বুধ হয়ে যান নেশায়, তখন ওটা আপনার কাছ থেকে নিয়ে যায়। আর ওই নিয়ে যাওয়ার পরে যে ক্রেজিনেসটা জন্ম হয়, সেই ক্রেজিনেসটা আপনাকে নিঃস্ব করে দেয়। দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। এবং খুব সহজ সরল একটা অঙ্ক জুয়ার, এবং এটা জানার পরেও আমরা এই বিষটা পান করি। ওকে, বলেন তারপর। ওই টাকাটাও আমি এরকম বেটিং করতে করতে মানে 6 লাখ টাকা আমি নিয়ে আসি। এসে পরে ওই দিন আমি অনেক ডলার কিনি, 2000 টাকা ডলার কিনি প্রথম দিনই। ওকে, মানে $2000 কিনি আর কি। ডলারটা আপনি কিনতেন কিভাবে? ডলারটা আপনি ঢুকাতেন কিভাবে ওখানে? এটা ফেসবুক অ্যাকাউন্টের মতো ইউজার নেম প্লাস লগ ইন একটা অপশন আছে না, কিন্তু আপনার কি এটা কি ব্যাংক থেকে ঢুকতো?
ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঢুকতো? ব্যাংকের কোনো কার্ড ব্যবহার করতেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড? হ্যাঁ, মাস্টার কার্ড, ভিসা কার্ড আমি ওগুলা করতাম না, ওগুলা করে ঢোকানো যেত, ওইটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু আমি যেহেতু মানে ওই যারা বিজনেস করতো ওরা ওইটা করতো, কিন্তু আমি মনে করেন ওইটুকু সময় আমার ধৈর্য করার টাইম নাই, আমার খেলতে হবে। যখনই আমার কাছে টাকা হতো আমি সাথে সাথে কিনে ফেলতাম। কাদের কাছ থেকে কিনতেন? হ্যাঁ, কাদের কাছ থেকে? ওই এজেন্ট আছে, অনেক ধরনের এজেন্ট আছে। ওদেরকে আপনার ক্যাশ দিতে হতো না? হ্যাঁ, ওরা কোথা থেকে নিত ক্যাশ? আপনার বাসা শেষে নিয়ে যেত? না, বিকাশ করে পাঠিয়ে দিতাম। বিকাশ করে পাঠাতেন আপনি? বিকাশের চার্জটাও আমাকে দিয়ে দিতে হতো। এত টাকা আপনি বিকাশ কিভাবে করবেন? বিকাশের তো ফ্যাসিলিটি নাই। বিকাশের তখন ফ্যাসিলিটি ছিল, তখন ফুলটার ছিল, এখন কিন্তু অনেক ব্যারিয়ার আসছে। বিশের উপর পাঠানো যাবে না, 10,000 টাকা ছিল। আর হচ্ছে ওদের পেমেন্ট নাম্বার আছে, পেমেন্ট নাম্বারটা আনলিমিটেড টাকা পাঠাইতে পারবেন। পেমেন্ট নাম্বার? ধরেন আমার লিমিট শেষ, এটা কি বিকাশেই করা যায়? বিকাশেই করা যায়। যেমন হচ্ছে স্বপ্ন আছে, স্বপ্নতে পেমেন্ট করতে হয়, ওকে, পেমেন্ট করে কেনাকাটা করতে হয়, এরকম একটা সিম ওরা নিয়ে রাখে। ও ওকে, বুঝতে পেরেছি। সো ওইটাতে আপনার যত আপনি কিনতেছেন সেটা আপনি ওটার থেকে কেড়ে নিতে পারবেন। হ্যাঁ, আবার আমি ব্যাংকেও পাঠাতাম, মানে ধরেন আমি 40-50 হাজার টাকা ইজিলি আমি পাঠাতে পারতাছি, এটা আমার কোনো প্রবলেম হচ্ছে না বিকাশে। মানে 2 নাম্বারই ধান্দা থাকলে রাস্তা বের হয়ে যায়, সহজ হিসাব হচ্ছে। যদি বেশি অ্যামাউন্টের হয় সেক্ষেত্রে ব্যাংকে পাঠাই, যেমন 1 লাখ টাকা। আর আমি 1 লাখ টাকা মানে ওরা হচ্ছে অতটা পরিচিতও না আমার, মানে যাদের কাছ থেকে ডলার কিনি ওই রকম পরিচিতও না। তো সেক্ষেত্রে যেমন হচ্ছে ওর বাসা হচ্ছে চিটাগাঙে, একজনের বাসা চিটাগাং, তারপরে আমি অনেকজনের কাছ থেকে ডলার কিনি। তখন অলরেডি আমার হচ্ছে 3 জন মানে বায়ার হয়ে যায়, 3 জনের কাছ থেকে আমি ডলার কিনতে থাকি। তো আমি ওদের হচ্ছে বিকাশ করেই বেশি পাঠাতাম টাকা, 50,000 টাকা নিচে হলে বিকাশ করে পাঠাতাম। ওই 1 লাখ টাকার ডলার আমি খুব কম কিনতাম, কারণ মানে তো ওই দিন হচ্ছে আমি যেদিন আমি 6 লাখ টাকা আনি, আমি বিশ্বাস করতে পারি নাই, আমি বিকেল 4টার সময় 6 লাখ টাকা আসে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, বিকেল 4টার সময়। আমি ওই দিনই কিনি $2,000, 1,90,000 বা 95,000 টাকার। ওই দিন রাতে হেরে যাওয়ার পরে রাতের 12টার মধ্যে সব কমপ্লিট, আমি ডলার নেই আমার অ্যাকাউন্টে। তো আমার রিপুটেশন ওদের কাছে ভালো, আমি প্রচুর ডলার কিনি ওদের থেকে। ওদের বললাম ভাই আমার আরও 100 পাঠান, আমি কালকে টাকা দিচ্ছি। ওরা তো আমাকে আর 50,000 টাকা ডলার ওরা মানে দিচ্ছে না, তো ওরা 100 পাঠায়। ভাই আমি আপনাকে রিস্ক নিয়ে 100 পাঠাতে পারবো, এর বেশি পাঠাতে পারবো, ঠিক আছে পাঠান। তো এইভাবে 3 জনের কাছ থেকে 300 নিই, মানে 24-25 হাজার টাকা আর কি। ওইটাও হারি রাতে। পরের দিন আমি আবার ডলার কিনি, পরের দিন ওদের পেমেন্ট, ওই $300 পেমেন্ট দেওয়ার পরে 6 লাখ টাকার থেকে, এত বড় বান্ডিল থেকে আমার কাছে 500 টাকা ছিল। আমার কাছে 500 টাকা ছিল যখন আমি 6টা বাজে আমি দেখি যে আমি ওইখান থেকে নিচ্ছি আর বিকাশে যাচ্ছি, আমার ডলার থেকে টাকা নিয়ে। যখন লাস্ট ট্রানজ্যাকশনে আসি আমি দেখি টাকা নেই, 500 টাকা আছে। আমার মাথা আরও নষ্ট হয়ে যায় যে আমি এই টাকা কোত্থেকে দেবো, কারণ এটা যদি আমি তাকে না দিই বাসায় আবার বলবে, আমি আবার তৈরি হয়ে যাব। এর আগেও তো বেশ কয়েকজনের কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ, সেগুলো ঠেকাচ্ছেন কিভাবে? হ্যাঁ, সেদিকে আমি ওদের হচ্ছে করতেছি যে হ্যাঁ একটু ডিলে হচ্ছে, তুমি একটু ওয়েট করো, এভাবে মানে ওদের ঠেকায় রাখছি যে কোনোভাবে। নিজের জন্য মরণ কূপ খুঁড়তেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে আমার জায়গা থেকে এটা ফিল হচ্ছে, কিন্তু কূপটা যে এত গভীর হচ্ছে, এত বড় হচ্ছে, সেদিকে কোনো ধরনের কোনো খেয়াল নাই। আমি এত ম্যাডনেস হতে পারে একটা মানুষের? অলরেডি 14 লাখ টাকা অলরেডি শেষ আমার, এবং সবই ধার করা না, এক ধরনের করা ধাপ্পাবাজি, টাকাটা তো দিতেই হবে, রাইট। তারপর যে ফ্রেন্ডের নাম বলছিলাম রাজীব, ও একটা নিয়ে আসে, দোস্ত তুই তো চাকরি করিস, আমার একটা ফ্রেন্ডে ঢোকাতে পারবি? আমি তো হ্যাঁ পারবো, আমার টাকা লাগবে, কারণ আমার এই টাকার থেকে লাভ করে ওই সব বাকি দেনাগুলো আবার দিয়ে দিতে হবে। দোস্ত 5 লাখ টাকা লাগবে, ফুল ক্যাশ নিয়ে আস, তাহলে আমি করবো। ওরা বলে দোস্ত 5 লাখ টাকা হবে না, 4 লাখ টাকা দিবে। ঠিক আছে নিয়ে আসে। সেদিন আমি ডিল করি আপনার এইখানে, এই নাভানা টাওয়ার নিচে একতলায়। ডিল বলতে মানে হচ্ছে ওদের কাছ থেকে টাকাটা নেই। ও মানে 4 লাখ টাকা আপনি আমাদের অফিসের বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওকে, তখন যে শাটারটা খোলা ছিল, ওকে, ওইখানে দাঁড়ায় ওদের সাথে এখানে মিট করি আর কি। আপনার পরিচিত? হ্যাঁ পরিচিত, ও পরিচিত, ওর ফ্রেন্ড আমার পরিচিত না, যে আর কি জবের জন্য আসে। তারপর এই টাকাটা নিয়ে কি হয়, রেজাল্টটা কি দাঁড়ায়? এটাও আমি হারি। আমি সত্যি কথা বলছি আপনাকে, একদম অনেস্ট ওপিনিয়ন, যদিও জিনিসটা ভয়াবহ রকমের খারাপ, কিন্তু আমি গল্পে যে পর্যায়ে আছি, আমি শুধু মনে হচ্ছে যে আপনি একটা বারের জন্য যেতেন, বড় অঙ্কের অ্যামাউন্ট যেতেন, আপনি সেভ হয়ে যান, এরকম একটা গল্প যদি শুনতে পেতাম। বাট আনফর্চুনেটলি দ্য রিয়েলিটি ইজ টাফ, ভেরি টাফ।
দ্য লাস্ট মুমেন্ট ওই টাকা হারার পরে আমি মানে বাসায় এভাবে তো আর টাকা চাওয়া যায় না, কি করবো আমি। আচ্ছা, আপনার কি মাথায় ছিল যে এই যে বড় অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে 20-21 লাখ টাকা, শেষ পর্যন্ত আপনার বাবা যদি বাধ্য হয় নিজের ঘর জমি সবকিছু বিক্রি করে এই টাকা দেওয়ার জন্য, তাহলেও এত টাকা হবে কিনা, এটা কি মাথায় ছিল? হ্যাঁ, এটা ছিল, এটা হবে, মানে ওইরকম কোনো ছিল না। আমি যে রিগেইন করে এদের দিয়ে দেবো, এটাই ছিল আমার মাথায়। এর ছাড়া অল্টারনেটিভ কিছু ভাবতে পারছিলেন আপনি? না, আমি অল্টারনেটিভ আর কিছু ভাবতে পারছিলাম না। তারপর আমি আমার মার জুয়েলারি চুরি করি। ওকে। 15 ভরি হয় মেবি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. কিছু টাকা হচ্ছে আমার একজনকে দিয়ে দিলাম আর কি, আমার যে পাওনাদার ছিল। হ্যাঁ, ওরে বললাম যে তোর চাকরিটা হচ্ছে না, আমি আবার মানে অলমোস্ট অনেক দিন হয়ে গেছে, আমি পারছি না ওখানে। 4 লাখ টাকার ওরে বললাম যে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 1.5 লাখ টাকা ওরে দিলাম, যে আর বাকি টাকাটা তোকে 1 মাস পরে দিয়ে দিব, আমি উঠাতে পারি না, তুলে দিচ্ছি। এর মধ্যে ওই রাজীব যে ইটা নিয়ে আসছিলো, ও আবার একটু প্রকৃতির ছিল, অনেক রাফ টাইপের একটা ছেলে, মানে অনেক, ওরাও হচ্ছে এখানে স্থানীয় ছিল, ঢাকারই স্থানীয়। ওর সাথে ভালোই হয়ে যায়, ও আমার সম্পর্কে খোঁজ নিতে থাকে রেগুলার। তো একটা সময় ও, আচ্ছা আমি ঘটনা একটু পরে আসছি, আমি হচ্ছে ওই গহনা বিক্রি করে ওইখানেই করলাম। তারপরে বাড়িতে সবাই কি জানলো চুরি হয়ে গেছে? হ্যাঁ, বাড়িতে সবাই জানলো চুরি হয়ে গেছে। আমি দরজাটা খোলা রাখছিলাম, মানে অ্যাজ ইট ইজ যেটা পেইন হয়। আমি মারে বললাম যে মা এটা আমি নিচ্ছি, শুধু মা জানা। বললো যে ঠিক আছে, তোমার বলার দরকার নেই। মানে এটা কদিন পরে বললেন মাকে? আমি ওই দিনই বলছি, রাতেই, যে মা এটা আমি নিছি। পুলিশের একটা ছিল আর কি, বলছিল তাহলে আমরা পুলিশ খবর দিই। বাড়িওয়ালা বলছে পুলিশে আসা দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার। তখন মাকে গিয়ে বলেন যে মা, স্যার এগুলো হচ্ছে সবার কাছ থেকে ফোন আনতে থাকি, আর আমি যখন বেটিংটা খেলা শুরু করি আমার ফোন আসতে থাকে, একটার ফোন একটা ফোন আসতে থাকে, আমার মেজাজটা তত আরও বেশি বিগড়াইতে থাকে, তখন আমি আরও মানে হারতে থাকি। ও মানে ফোন যারা ধার নিয়েছে এরা হয়তো ফোন দেয়, যারা মানে যাদের কাছ থেকে ধার নিচ্ছি, যাদের জবের কথা বলে টাকা নিয়েছি, ওরা ফোন দিতে থাকে, কী অবস্থা আমার, কী হচ্ছে, মানে ওই টাইমটাতেই আমি হারতে থাকি। যখনই আমি ব্যাটিং করি তখনই ওরা ফোন দেয়, প্রেশারও বাড়তেছে, একটার পর একটা ফোন দিতেছে। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, আমি কন্টিনিউয়াসলি আমি হারতেছি। তারপর আমি আর নিতে পারতেছি না, একটা টাইমে আমি ভাবতেছি আমি চলে যাব দেশে, আমার থাকা সম্ভব না, কারণ এটা এখনও ফ্যামিলি জানে না যে কি হয়েছে, আমার চারপাশে কি হয়েছে, আমার ফ্যামিলিতে এখন আসে নাই। মিড টাইম ওই যে রাজীবের ফ্রেন্ড, ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ও বুঝতে পারে যে আমি জব ছেড়ে দিছি বা জব চলে গেছে, এরকম একটা মানে খোঁজ নিয়ে জানতে পারে। পরেও আমাকে ডাকায় ওর এলাকায়, ভাই আমার বাবা আপনার সাথে একটু কথা বলবে, আসেন। এর আগেও গেছি, তো আমিও ডোন্ট মাইন্ডে চলে গেছি। যার পরে ওরা হচ্ছে অনেক ছেলে পেলে মিলে আমাকে আটকানোর পরে বলে, ভাই আপনি ওইখানের, আমি ওইখানের, আমি বুঝছি কি কাহিনী হয়েছে, আপনি টাকাটা ফিরাই দেন, আপনার আব্বারে ফোন দেন, টাকাটা দিতে বলেন, আপনার গায়ে হাত তুলবো না, কিচ্ছু করবো না, আপনি আপনার নিয়ে চলে যান, আমার টাকাটা ফিরিয়ে দেন। তো ওরা বলি যে ঠিক আছে আমাকে টাইম দাও, আমি টাকা ফিরে দিচ্ছি। ওরা বললো ভাই টাইম দেন যাবো না, কালকের মধ্যে টাকা দিতে হবে। পরে ওরা আমার ওইভাবে টাইম দেয় না, আমার ফোন থেকে বাবার নাম্বার নিয়ে বাবাকে ফোন দেয়, আপনার ছেলেকে আটকানো হয়েছে, এই ব্যাপার, আপনি আসেন। তো বাবা লোকজন নিয়ে যায়, যাওয়ার পরে টাকাটা দিয়ে দেয়। ওদের থেকে নিয়েছিলাম 4 লাখ, ওরা 6 লাখ টাকা দাবি করছিল। আমি আর কিছু বলতে পারি নাই, কারণ আমি চাচ্ছিলাম ওইখান থেকে চলে আসতে এনিহাও।
কারণ বাবাকে ওরা অনেক অনেক লোকজন তো কেমন ছেলে মানুষ করছেন, কি বাটপার হয়েছে, অনেক আজে বাজে কথা বলতেছিল। বাবা ওর কাছে মাপ চাচ্ছিল। আমার ওই জিনিসটা মনে হইলে এখন আর এই কষ্টগুলা এত বেশি পরিমাণে পাইছি 4 বছরে। প্রত্যেকটা রাতে এমন এমন কষ্ট পাই, আমাদের কোনোভাবে পরিচিত আর কেউ আছে পারি, কিন্তু আমি এটা মানে আমার হচ্ছে না, মানে মানে এত কষ্ট করে আমি 15,000 টাকার একটা করবো, এটাও মেন্টালিটি এখনও আমার মাথার মধ্যে আসতেছে না। দ্যাটস হোয়াই আমি ওইটার মধ্যে আছি যে এখান থেকে অ্যাটলিস্ট ওইটার থেকে অ্যাটলিস্ট বেটার ইনকামটা আসে। মানে ওইটাও আপনি মেনে নিতে পারতেছেন না, বিকজ আপনি অতীতকে ভুলতে পারতেছেন না। এন্ড ইউ নিড গুড কাউন্সেলিং। হোয়াই ডোন্ট ইউ গো টু আ সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, গেছিলাম। উনি বলছে যে ইউ শুড অ্যাভয়েড দিস সাইট ফার্স্টলি, সবগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, যে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টোটালি উইদাউট গান, সিঙ্গিং, টিভি দেখা, এগুলা বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুমি নিজেকে সরে আনো উইদাউট। আমাকে বলছে যে তুমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে না। উনিও জানতো না যে জিনিসটা বেড 365 নামে কোনো একটা কিছু আছে, ভার্চুয়ালি এটা টাকা মানুষই করা যায়। উনিও জানতো না। আমি এটা ফার্স্ট শুনলাম। আমি কাউন্সেলিং কী দেবো আমি নিজেও জানি না।